ये क्या हुआ কারেন্ট গেল ক্লাস শুরু করলাম আর কারেন্টটাই চলে গেল রিফাত আহমেদ বলছে ভিডিও দেখা যাচ্ছে না মোবাইলটা একটু ঝাঁকুনি দাও মোবাইলটা ঝাঁকুনি দিলে দেখবা ভিডিও দেখা যাবে একেবারে ফকফকা ক্লিয়ার দেখা যাবে তাহলে যারা ওয়েব অ্যাপে আছো যারা ফেসবুকে আছো একটু কমেন্ট করে জানিয়ে দাও যে আমার ভয়েসটা ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং স্ক্রিন ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা ফরহাদ আহমেদ চৌধুরী বলছে দাদা কি খবর খবর কয়টার খবর শুনবা বলো কয়টার খবর তুমি শুনতে চাও ভাই এই অধ্যায়টা কি খুব কঠিন এই অধ্যায়টা খুব সহজ এই অধ্যায়টা সবচেয়ে সহজ ফার্স্ট পার্টের সবচেয়ে সহজ চ্যাপ্টারগুলোর মধ্যে একটা চ্যাপ্টার এটা দাদা কেমন আছেন দাদা খুব ভালো আছে শুভ দাস অল ক্লিয়ার নাইমা হোসেন নুহা বলছে হ্যালো দাদা হ্যালো এইস জাবির বলছে দাদা বিগ ফ্যান ওকে বড় ফ্যান ঠিক আছে ভাই সাউন্ড কম না আমি আস্তে আস্তে কথা বলছি তো তাই সাউন্ড কম দাদা ডিআরএমসি আপনার কলেজ আসবেন না হ্যাঁ যাবো একদিন ট্যুর দিতে যাব কলেজ ট্যুর দিতে যাব সেদিন তোমাদের জানাই যাব তোমাদের আগে থেকে জানাবো যে আমি কলেজে যাচ্ছি ট্যুর দিতে তোমরা চলে আসবে ওকে সাউন্ড ক্লিয়ার না সাউন্ড আমি একটু আস্তে আস্তে কথা বলছিলাম তাই সাউন্ড একটু কম শোনা যাচ্ছিল এখন আশা করি ঠিকঠাক শোনা যাচ্ছে তাই না ওকে তাহলে চলো 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 শুরু করি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের দ্বিতীয় ক্লাসে আমরা নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায়ের অলরেডি একটা ক্লাস করে ফেলছি এবং বেশ বড় একটা ক্লাস করে ফেলছি আমরা গত ক্লাসে নিউটনের সূত্রগুলো শিখছি এবং সেই সূত্রগুলো রিলেটেড ম্যাথ প্রবলেমও আমরা শুরু করছিলাম তারপরে তোমাদের অনেক পড়াই ফেলার কারণে তোমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ার কারণে তোমাদের মাথার তার ছেড়ে যাওয়ার কারণে তাড়াতাড়ি ছুটি দিয়ে দিছিলাম তাই তো তো চলো আজকে আমরা আবার কয়েকটা ম্যাথ প্রবলেম আগে শুরু করি তারপরে দেন আমরা নিউটনের দ্বিতীয় সূত্র নিয়ে একটু কাটাছেঁড়া করব তারপরে নিউটনের দ্বিতীয় সূত্র থেকে যদি আরও কোনো সূত্র পাওয়া যায় সেইগুলো দিয়ে আমরা পরবর্তীতে আরও কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করব তো আজকের ক্লাসে আমরা প্রথমে ম্যাথ প্রবলেম দিয়ে শুরু করব তো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো ঠিক আছে আমরা শুরু করে দিই তাই তো তাহলে আমরা নিউটনিয়ান মেকানিক্সের দ্বিতীয় ক্লাস আজকে করব নিউটনিয়ান বলবিদ্যা দ্বিতীয় ক্লাস খুবই ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার প্রথম পত্রে ভেক্টরের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে এটা যারা ভেক্টর করো নাই অনেকে গ্রুপে ডিসকাশন গ্রুপে অনেকে পোস্ট দিছো যে আমরা যখন গত ক্লাসে লব্ধি বল বের করলাম তখন লব্ধি বলের সূত্র এফ ইকুয়াল টু রুট ওভার f1 স্কোয়ার প্লাস f2 স্কোয়ার প্লাস 2 ইন্টু f1 f2 কজ আলফা এই সূত্রটা কীভাবে আসলো অনেকে বুঝো নাই ভাই সূত্রটা কোত্থেকে আসলো অনেকে ওইটুকু মার্ক করে ডিসকাশন গ্রুপে পোস্ট দিছো তো তোমাদের জন্য কিন্তু অলরেডি মায়ের ফরজ হয়ে গেছে ঠিক আছে তোমাদের জন্য অলরেডি মায়ের কিন্তু ফরজ হয়ে গেছে তাড়াতাড়ি ভেক্টর অধ্যায় আগে কমপ্লিট করো ভেক্টর অধ্যায় কমপ্লিট করো দরকারে তোমরা ইউটিউবে ফ্রি প্লেলিস্ট থেকেও করতে পারো আর কারো যদি মনে করো আরও প্রিমিয়াম কন্টেন্ট দরকার হয় তাহলে সাইকেল 1 এনরোল করে তারপরে তুমি করতে পারো তবে আগে ভেক্টর অধ্যায়টা শেষ করতে হবে দেন নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় ভেক্টর অধ্যায় না পড়ে নিউটনিয়ান বলবিদ্যা অধ্যায় পড়া যাবে না তাহলে কিন্তু হজমের পরিবর্তে বদহজম হবে তোমার কাছে ফিজিক্স কিন্তু কঠিন লাগবে কি কথা বুঝছো ক্লিয়ার ওকে তাহলে শুরু করি দাদা আপনার শীত লাগে না না রুমের মধ্যে শীত নাই রুমের মধ্যে কোনো শীত নাই এবার আসো দেখো গত ক্লাসে আমরা কয়েকটা ম্যাথ প্রবলেম সলভ করছিলাম তো তারই ধারাবাহিকতায় আরও কয়েকটা ম্যাথ প্রবলেম আমরা সলভ করব তো প্রথম যে প্রবলেমটা সেই প্রবলেমটা আমাদের বলতেছে যে একটি মালবাহী ট্রেন গাড়ি একটি মালবাহী ট্রেন
54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে, এত বেগে চলছে। এর 6 × 10⁴ কেজি ভরের একটি অংশ, ভরের একটি বগি বিচ্ছিন্ন হয়ে যায়। ইঞ্জিন থেকে ধরো বগিটা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং বিচ্ছিন্ন বগিটি 3 মিনিট পর স্থির অবস্থায় আসে। বিচ্ছিন্ন বগিটি 3 মিনিট পর স্থির হয়। তা আমাদের প্রশ্ন করছে দুটো প্রশ্ন, যে প্রথম কোশ্চেনটা হচ্ছে, 1 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিচ্ছিন্ন অংশের উপর প্রযুক্ত বল, বিচ্ছিন্ন অংশের উপর প্রযুক্ত বল, এবং 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে বিচ্ছিন্ন অংশ থামার মুহূর্তে 2 অংশের মধ্যকার দূরত্ব, বিচ্ছিন্ন অংশ আর গতিশীল অংশ। যখন বিচ্ছিন্ন অংশ থেমে গেছে ওই মুহূর্তে বিচ্ছিন্ন অংশ আর গতিশীল অংশ মানে ইঞ্জিন, তো এই দুইটার মধ্যকার দূরত্ব আমাদের বের করতে বলছে। 2টা পার্ট, কিন্তু খুবই সহজ ম্যাথ, ঠিক আছে। নিউটনের ল বুঝলে তোমার কাছে এই ম্যাথগুলো একেবারে পানি ভাতের মতো। তাহলে আমাদের কি বলছে, একটি মালবাহী ট্রেন, এটা 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে। তো সেই মালবাহী ট্রেনের একটা অংশ ইঞ্জিন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। যে অংশটা বিচ্ছিন্ন হয়ে গেছে ভাই, সেই অংশটার ভর বলে দেওয়া আছে 6 × 10⁴ কেজি। এবার এই বিচ্ছিন্ন অংশটা 3 মিনিট পর থেমে গেছে। কেন থামলো? এই বিচ্ছিন্ন অংশটা 3 মিনিট পর থামলো কেন? দেখো, চিন্তা করো, এইটা হচ্ছে রাস্তা বা রেল লাইন আর কি। রেল লাইনের উপর দিয়ে এই যে রেলটা চলতেছে, আমি এই যে 2টা বগি আঁকলাম, ধরো ইঞ্জিন অংশ, এই প্রথম অংশটা এটা ধরো ইঞ্জিন অংশ, এই যে প্রথম অংশটা ইঞ্জিন অংশ, আর পরবর্তী এই অংশটা হচ্ছে মনে করো যে বাকি যে বগি যেটা বিচ্ছিন্ন হয়ে যাবে। তো এটা চলতেছিল 54 কিলোমিটার পার আওয়ার বেগে, 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তো চলতে চলতে কি হয়েছে, মাঝখান দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে। এই যে মাঝখান দিয়ে বিচ্ছিন্ন হয়ে গেছে, বিচ্ছিন্ন হয়ে এই ইঞ্জিন অংশ চলে গেছে। আর এই বিচ্ছিন্ন অংশ 3 মিনিট পর থেমে গেছে। তো বিচ্ছিন্ন অংশ সাথে সাথে থামলো না কেন? যখন বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিন চলে গেছে, দেখো, যখন বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিন চলে গেল, তো সাথে সাথে ওই অংশটা থামলো না কেন? বলো, আমার বুঝাও, সাথে সাথে ওই অংশটা কেন থামে নাই? এই যে এটা হচ্ছে ইঞ্জিন অংশ চলে গেছে। তাহলে বিচ্ছিন্ন অংশ যেটা, এই যে বগিটা, এই বিচ্ছিন্ন বগি অংশ এটা সাথে সাথে থামেনি কেন? কারণ প্রথমে তো ওই পুরো সিস্টেমটাই, এই যে মালবাহী ট্রেনের পুরো অংশটাই তো 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলছিল। তাহলে গতি জড়তায় ছিল। তাহলে যখন বিচ্ছিন্ন হয়ে গেল, সেই মুহূর্তে কিন্তু এই অংশের একটা বেগ আছে। তো সেই বেগটা কত? সেই বেগটা হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার। এই যে বিচ্ছিন্ন যে অংশ, বিচ্ছিন্ন অংশের বেগ হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, 54 কিলোমিটার পার আওয়ার। এটা তো ধরো বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিন অংশ বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, এই যে এটা ইঞ্জিন অংশ, এটা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে, ঠিক আছে। ইঞ্জিন অংশটা বিচ্ছিন্ন হয়ে চলে গেছে। আর এই অংশটার বেগ 54 কিলোমিটার পার আওয়ার। কিন্তু এরপরে কি হবে? এরপরে তো এই অংশের সাথে ইঞ্জিনের সাথে লেগে নেই। ইঞ্জিন কিন্তু 54 কিলোমিটার পার আওয়ার বেগে চলে গেছে। এই যে ইঞ্জিন, এটা কিন্তু 54 কিলোমিটার পার আওয়ার বেগ নিয়ে চলে গেছে। কিন্তু এই যে বিচ্ছিন্ন অংশটা তো আর ওই ইঞ্জিন অংশের সাথে লেগে নেই যে 54 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে। এইটা কি করছে? এই যে রাস্তাটা, এই যে রেল লাইন, এই রেল লাইনের তলে মানে ঘর্ষণ আছে, ফ্রিকশন ফোর্স আছে। এই ফ্রিকশন ফোর্সের কারণে এর উপর বল প্রযুক্ত হয়েছে। তাহলে এর উপর বল প্রযুক্ত হইলে, বিরুদ্ধে যদি এভাবে বল প্রযুক্ত হয়, বাধাদানকারী বল যদি প্রযুক্ত হয়, তাহলে আস্তে আস্তে কি হবে? এই অংশের বেগটা কমতে থাকবে, কমতে 54 কিলোমিটার পার আওয়ার, এখান থেকে কমতে এক সময় যখন বেগটা 0 হয়ে যাবে, তখন কিন্তু এই অংশটা থেমে যাবে। যখন বেগটা 0 হয়ে যাবে তখন এই অংশটা থেমে যাবে। তাহলে ধরো এই যে এই অংশটা এখানে গিয়ে থেমে গেছে, এই যে এখানে গিয়ে থেমে গেছে। তাহলে এই পয়েন্টে তার আদি বেগ ছিল এই যে 54 কিলোমিটার পার আওয়ার, এই যে আদি বেগটা 54 কিলোমিটার পার আওয়ার ছিল। তাহলে এখানে এসে থেমে গেছে, তাহলে থেমে গেছে, শেষ বেগ 0। তাহলে এইটা 54 কিলোমিটার পার আওয়ার, এটা হচ্ছে আদি বেগ।
ইউ। কি ক্লিয়ার? কতক্ষণ সময় লাগছে থামতে? 3 মিনিট সময় লাগছে। তাহলে তুমি সময় জানতেছো, আদি বেগ জানতেছো, শেষ বেগ থেমে গেছে জানতেছো, তাহলে তুমি এখান থেকে মন্দন বের করতে পারবা না। আর এই বিচ্ছিন্ন অংশের ভর আমাদের দেওয়া আছে 6 × 10⁴ কেজি ভর দেওয়া আছে। তাহলে আমরা মন্দন বের করতে পারলাম। মন্দন বের করতে পারলে এখান থেকে আমি কত বল, বাধাদানকারী বল F = ma, এটা আমরা বের করতে পারবো না। ওইটাই আমাদের চাইছে। আমাদের বলছে বিচ্ছিন্ন অংশের উপর প্রযুক্ত বল কত, প্রযুক্ত বাধাদানকারী বল কত। কারণ এই বিচ্ছিন্ন অংশ থেমে গেছে। এমন যদি হইতো বিচ্ছিন্ন অংশ 54 কিলোমিটার/আওয়ার বেগে চলে গেছে, তাহলে আমরা বুঝতাম যে হ্যাঁ সমবেগে চলে গেছে, এর উপর কোনো ধরনের কোনো বাহ্যিক বল প্রযুক্ত হয় নাই, কোনো ফ্রিকশন কাজ করে নাই, কোনো বাধাদানকারী বল এর উপর প্রযুক্ত হয় নাই। কিন্তু কি ঘটনা ঘটতেছে? 3 মিনিট পর থেমে গেছে, তাহলে অবশ্যই রাস্তায় একটা বাধাদানকারী বল আছে, অবশ্যই ফ্রিকশন আছে। সেই ফ্রিকশন ফোর্সের মানটা আমাদের বের করতে বলছে। কি ক্লিয়ার? বাধাদানকারী বলের মানটা বের করতে বলছে। তাহলে বাধাদানকারী বলটা F = ma, আমি একটু একবারে হিসাব করতেছি। F = ma, তাহলে m a হচ্ছে v - u/t। এবার আমাদের মান বসাইতে হবে। 54 কিলোমিটার/আওয়ার মানে কত মিটার/সেকেন্ড বলো? ইউ। 54 কিলোমিটার/আওয়ার এটা মানে কত মিটার/সেকেন্ড? তাহলে 54 গুণ এই যে এইভাবে কনভার্ট করতে হয়, কিলোমিটারকে মিটার করব, মিটার করার পরে তাকে মিটার সেকেন্ড কনভার্ট করব। তাহলে মানে এই যে কিলোমিটারকে মিটার করলাম 1000 দিয়ে গুণ দিয়ে, আর আওয়ারকে সেকেন্ড করলাম, তাহলে 3600 দিয়ে ভাগ দিলাম, দেখবা হিসাব করে 15 মিটার/সেকেন্ড আসবে। এগুলো মুখস্থ রাখবা। 54 কিলোমিটার/আওয়ার মানে 15 মিটার/সেকেন্ড, 36 কিলোমিটার/আওয়ার মানে 10 মিটার/সেকেন্ড। এগুলো মুখস্থ থাকে নর্মালি, তাই না? তাহলে এবার এখানে মান বসাও। 6 × 10⁴, ভি এর মান 0 মাইনাস ইউ এর মান হচ্ছে 15, আর এই যে টি এর মান, টি কত? 3 মিনিট। তাহলে 3 × 60। তাহলে কত আসছে বলো? কত আসছে? তোমরা অনেকে উত্তর বের করছো, উত্তর বের করছো? কত আসছে? 5000। তোমাদের বিশ্বাস করলাম, কিন্তু ভুলভাল উত্তর পেলো না। 5000 নিউটন। দেখো অনেকে বলতে ভাই এখানে তো একটা মাইনাস আসবে সামনে। মাইনাসটাও যে মন্দন, তো এখান থেকে যে মন্দন, এই কারণে মাইনাস আসতেছে। তুমি আলাদা করে যদি এর মানটা, মন্দনের মানটা কত এটা বের করে নিয়ে এখানে বসাইতা, তখন আবার কিন্তু মানটা প্লাসই লিখতা। তো ব্যাপারটা হচ্ছে কি, মাইনাস প্লাস দিয়ে কিছু মিন করে না। আমরা বলের মান কত, বাধাদানকারী বলের মানটা কত, তো বাধাদানকারী বলের মান, বাধাদানকারী বল, ঠিক আছে, বাধা দানকারী বলের মানটা কত, সেই বলের মানটা হচ্ছে 5000 নিউটন। অনেকেই মাইনাস দিব কি দিব না এই নিয়ে অনেক প্যারা খায়। বিশেষ করে মনে করো যে আমাদের মনে করো 9, 10-এর টিচারও তোমাদের মনে অনেক কনফিউশন এখান থেকে রেখে দেয়। মাইনাস দিতে হবে কেন? কারণ বাধাদানকারী বল, ঠিক আছে, বাধাদানকারী বল এই কারণে মাইনাস দিতে হবে, মাইনাস না দিলে হবে না, এরকম কথা বুঝছো, আমরা ছোটবেলা থেকে শুনে আসি। এই সব ভুয়া কথা, ঠিক আছে। মাইনাস দিয়ে বাধাদানকারী বল বুঝাইতে হবে না। আমি তো বলতেছি বাধাদানকারী বল, কারণ গতি প্রতিরোধকারী বল, মন্দনজনিত বল বলেই তো দিলাম। এবার বলের মানটা কত? বলের মান হচ্ছে 5000 নিউটন। বলের মানের আগে মাইনাস দিয়ে কিচ্ছু মিন করে না। বলের মান কোনোদিন -5000 নিউটন হইতে পারে না। একটা ভেক্টর রাশির মান কোনোদিন -5000 নিউটন, মানে ভেক্টর রাশির মান কোনোদিন মাইনাস হইতে পারে না। যে কোনো ভেক্টর রাশির মান কত? মান এত, মানের কোনো মাইনাস বা প্লাস নেই, বুঝলা? মানের কোনো মাইনাস বা প্লাস নেই। তাহলে মাইনাস দিব কি দিব না এইসব নিয়ে প্যারা খাবা না, কনসেপ্টের উপর জোর দিবা, ঠিক আছে। বাহুল্যতা, এই বাহুল্য দোষ এইগুলা মনে করো পরিহার করবা, ঠিক আছে। এইবার আসো নেক্সট, দ্বিতীয় অংশ বলছে বিচ্ছিন্ন অংশ থামার মুহূর্তে দুই অংশের মধ্যকার দূরত্ব কত? বিচ্ছিন্ন অংশ থামতে কতক্ষণ সময় লাগছে? বিচ্ছিন্ন অংশ থামতে কতক্ষণ সময় লাগছে? বিচ্ছিন্ন অংশ থামতে সময় লাগছে 3 মিনিট, তাই না? কোত্থেকে বিচ্ছিন্ন হয়েছে? ধরো এইখান থেকে বিচ্ছিন্ন হয়েছে, এই যে এখান থেকে। তাহলে বিচ্ছিন্ন অংশ যে দূরত্বটা অতিক্রম করছে, এই যে এখান থেকে এখানে গিয়ে থামছে। তাহলে বিচ্ছিন্ন অংশটা যে দূরত্ব অতিক্রম করছে সেই দূরত্ব হচ্ছে এইটা। এই দূরত্বটাকে আমি বললাম S1। তখন ওই যে ইঞ্জিন অংশ ওটা কি বসে আছে? ওটা তো 54 কিলোমিটার/আওয়ার বেগে চলে গেছে। তাহলে 54 কিলোমিটার/আওয়ার বেগে এইখান থেকে সে কত দূরত্ব অতিক্রম করছে? এইটা। তাহলে এইটা হচ্ছে S2 বললাম। এই যে 54 কিলোমিটার/আওয়ার বেগে এই যে ইঞ্জিন অংশ চলে গেল, S2 দূরত্ব অতিক্রম করলো। এটা কেমন ভাবে অতিক্রম করছে? সমবেগে অতিক্রম করছে। কিভাবে অতিক্রম করছে? সমবেগে। কারণ ওটা তো 54 কিলোমিটার/আওয়ার বেগে চলছিল, ওখানে তো কোনো ত্বরণ বন্ধন নেই। তাহলে ওটা সমবেগে অতিক্রান্ত দূরত্ব S = VT আমরা বের করতে পারবো না। তাহলে S2 = VT, S2 = VT, 54 কিলোমিটার/আওয়ার, T 3 মিনিট বের করবা। এবার 3 মিনিটে এর অতিক্রান্ত দূরত্ব, এই বিচ্ছিন্ন অংশের অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে এর জন্য S বের করবা, কিন্তু এটা তো মন্দনের কারণে অতিক্রান্ত দূরত্ব, তাহলে S1 = হবে UT - ½ AT², বুঝলা? তাহলে এবার দুটো দূরত্ব বের করে তারপরে তাদের মধ্যকার দূরত্ব, একটু চিত্র থেকে দেখো তো তাদের মধ্যকার দূরত্ব কত।
এই যে এই বিচ্ছিন্ন অংশ আর ইঞ্জিন অংশের মধ্যকার দূরত্ব কত, ডেল এস, তাহলে সেটা হবে S2 মাইনাস S1, সেটা হবে S2 মাইনাস S1। তাহলে আসো হিসাব করি, তাহলে S2 এটা হচ্ছে ভিটি, তাহলে ভি হচ্ছে 54 কিলোমিটার পার আওয়ার, সেটাকে 15 মিটার পার সেকেন্ড করবো, 3 মিনিট মানে হচ্ছে 3 গুণ 60 সেকেন্ড মানে 180 সেকেন্ড, ঠিক আছে। তাহলে এই যে অতিক্রান্ত দূরত্বটা এটা হচ্ছে 15 গুণ 180, তাহলে 2700 মিটার, এটা হচ্ছে 2700 মিটার, ঠিক আছে। এবার S1 হচ্ছে কোন অংশের, বিচ্ছিন্ন অংশের, তো বিচ্ছিন্ন অংশের আদিবেগ ইউ 54 কিলোমিটার পার আওয়ার, এস ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার, তাহলে 15t 180 মাইনাস হাফ ইন্টু এ, মন্দন কত, এই যে এখানে বের করছিলাম, কিন্তু মন্দন হচ্ছে 15 ভাগ 3 গুণ 60 আর কি, ঠিক আছে। মন্দন মানে মন্দনের মান 15 ভাগ 3 গুণ 60 বা 180, 15 ভাগ 180, এটা হচ্ছে মন্দন, বুঝছো। এই যে মন্দনের মানটা এই যে এটা ভি মাইনাস ইউ বাই টি, মন্দনের মানটা নিয়ে বসালাম। মনে করে ভাই মাইনাস সহ কেন বসালেন না, মাইনাস সহ কেন বসাবো, মাইনাস তো দিলাম এখানে, এই মাইনাসটা কেন দিলাম, মন্দন এই কারণেই তো মাইনাসটা এখানে দিলাম, তাই না। মাইনাসটা কেন দিলাম, মন্দন বলেই তো মাইনাসটা দিলাম। আবার যদি তুমি এখানে মাইনাস দাও তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তখন তো ঝামেলা হয়ে যাবে। এবার টি স্কোয়ার, টি তো কত, টি হচ্ছে 180 সেকেন্ড, 3 মিনিট, তাহলে 180 তার স্কোয়ার, 180 তার স্কোয়ার, কি ক্লিয়ার। তাহলে 15 গুণ 180 বিয়োগ 0.5 ইন্টু 15 নিচে 180 গুণ 180 স্কোয়ার, তাহলে 1350 মিটার, তাহলে ডেল এস হবে S2 মাইনাস S1, তাহলে 2700 বিয়োগ অ্যান্সার, তাহলে 1350, এটাও হয়েছে 1350 মিটার, কি তাই না। বলো তোমরা কি 4050 কেন বলতেছিলা, অনেকে বলতেছো 4050, এটা কি একজনের দেখা দেখি অনেকে বলতেছো, তাই না। 1350, 4050 কেমন হলো। তাহলে আমি আরেকবার বলি, শোনো, এখানে যখন বিচ্ছিন্ন হয়ে ইঞ্জিন তো দৌড় দিছে, ইঞ্জিন অংশ 54 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড় দিছে, তাই না। ইঞ্জিন অংশ 54 কিলোমিটার পার আওয়ার বেগে দৌড় দিছে সমবেগে, তাহলে ইঞ্জিন অংশের অতিক্রান্ত দূরত্ব S ইকুয়াল টু ভিটি, S2 ইকুয়াল টু ভিটি। কিন্তু বিচ্ছিন্ন যে অংশ, সেই অংশের আদি বেগ ছিল 54 কিলোমিটার পার আওয়ার। এবার রাস্তার ফ্রিকশন কাজ করতেছে, বাধাদানকারী বল কাজ করতেছে, মন্দন দিচ্ছে, আস্তে 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 তার বেগটা কমতে থাকবে, কমতে কমতে একসময় থেমে যাবে। তাহলে মন্দনের কারণে সে কতটুকু দূরত্ব অতিক্রম করে তারপরে গিয়ে থামলো, সেটা হচ্ছে S1, বের করে দুটা বিয়োগ করে দিব। বলছে যে এই বিচ্ছিন্ন অংশ যখন থামলো, এই যে এখানে থামলো, যে মুহূর্তে থামলো সেই মুহূর্তে ইঞ্জিন অংশ আর এই বিচ্ছিন্ন অংশের মধ্যকার দূরত্ব ডেল এস এর মান S2 মাইনাস S1। খুব ইজি, ধাপে ধাপে করবা, চিত্র এঁকে করবা, ম্যাথ হয়ে যাবে। একটা ম্যাথ করার জন্য অবশ্যই একটু চিত্র মাথায় আনবা, দৃশ্যকল্পটা চোখের সামনে ফুটাই তুলবা, দেখবা ম্যাথ পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে, আশা করি কোনো সমস্যা নাই, কি ক্লিয়ার। ওকে, এবার আসো 2 নম্বর বলা হচ্ছে, এটা সহজ ম্যাথ, এটা তোমরা 19-ও করছো, তো চলো আরেকবার করে ফেলি। 45 কিলোমিটার পার আওয়ার বেগে, এত বেগে চলন্ত একজন গাড়ির চালক 26 মিটার সামনে একজন বালককে দেখতে পেয়ে ব্রেক চাপলো, একজন বালককে দেখতে পেয়ে ব্রেক দিল, ফলে বালকের 1 মিটার সামনে গিয়ে থামলো, বালকের 1 মিটার সামনে গিয়ে থামলো, চালক সহ গাড়ির ভর 1000 কেজি, চালক সমেত গাড়ির ভর 1000 কেজি। তাহলে কি পরিমাণ বল প্রযুক্ত করছে, প্রযুক্ত বল গাড়ির উপর প্রযুক্ত ব্রেকজনিত বল, বাধাজনিত বল কত বের করতে হবে। ঠিক আছে, ব্রেকজনিত বল বের করতে হবে।
ঠিক আছে, একজন বলছে S1 মাইনাস S2 কেন হবে, আমি এটারই S1 ধরছি আর এটারই S2 ধরছি, তো S2 মাইনাস S1 হবে। 45 কিলোমিটার পার আওয়ার বেগে চলন্ত একজন গাড়ির চালক, সে কি করছে, 26 মিটার দূরে একজন বালককে দেখতে পাইছে। তাহলে আসো, এই যে বালক দাঁড়ানো, এইটা একজন গাড়ি চালক, এই যে গাড়ির চালক, সে 26 মিটার দূরে দেখছে। তাহলে গাড়ি থেকে এই দূরত্বটা 26 মিটার, এই দূরত্বটা 26 মিটার। এবার 26 মিটার দূরে বালককে দেখে ব্রেক চাপ দিছে, সাথে সাথে ব্রেক চাপ দিছে। তো ব্রেক চাপ দিলে কি হবে, গাড়ির বেগটা কমে যাবে না? ব্রেক চাপ দিলে গাড়ির বেগটা কমে যাবে। তাহলে গাড়ির বেগটা কমবে 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 কমবে, একসময় গিয়ে থামছে। তাহলে V0 হয়ে গেল। আদি বেগ ছিল হচ্ছে কত, 45 কিলোমিটার পার আওয়ার। এই 45 কিলোমিটার পার আওয়ারকে একজন একটু মিটার পার সেকেন্ড করে দাও তাড়াতাড়ি। 45 কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ড করে দাও দ্রুত। 12.5, ইয়েস গুড, 12.5 মিটার পার সেকেন্ড, গুড, থ্যাংক ইউ। তাহলে এটা আদি বেগ, শেষ বেগ 0, কিন্তু কত 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 দূরত্বে গিয়ে থামছে, বালকের 1 মিটার সামনে গিয়ে থামছে। এই যে দূরত্বটা, এই দূরত্বটা 1 মিটার, বালকের 1 মিটার দূরে গিয়ে থামছে, এই দূরত্বটা 1 মিটার। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব এস কত, এস হচ্ছে 25 মিটার। 25 কেমনে বের করলাম, এটা কি আর বলতে হবে তোমারে, বলো? এস এর মান 25 মিটার, শেষ, এইটুকুই কাহিনী, এইটুকুই হচ্ছে টুইস্ট। ঠিক আছে, এটা এই ইন্টারমিডিয়েটের ম্যাথ না, এটা বাচ্চাকালের ম্যাথ, এটা 9-10-এর ম্যাথ, 9-10-এ করছে এই ম্যাথ। এবার কি পরিমাণ তাহলে বল প্রযুক্ত করা হয়েছে, তাহলে F = ma, এ বের করো, আদি বেগ এটা, শেষ বেগ এটা। ঠিক আছে, স্মরণ দেওয়া আছে 25 মিটার, স্মরণ দেওয়া আছে। তাহলে এ বের করো যে কি পরিমাণ মন্দনের উপর কাজ করা হয়েছে, গাড়ির উপর কি পরিমাণ ব্রেক জনিত মন্দন দেওয়া হয়েছে, সেটা বের করি। তাহলে কোন সূত্র, ভি জানি, ইউ জানি, এস জানি, কোন সূত্র এ বের করার জন্য, v² = u² - 2s, হয়ে গেল। কেন মাইনাস দিলাম, কারণ মন্দন থামছে, মন্দন, তাই মাইনাস দিলাম। ঠিক আছে, বুঝে বুঝে সূত্রগুলো লিখতে হবে। 12.5, সরি, বি এর মান তো 0, আদি বেগ 12.5, তার বর্গ -2 ইন্টু a ইন্টু এস, এস এর মান 25 মিটার। তাহলে অতএব মন্দন এ 12.5 তার স্কোয়ার, 12.5 তার স্কোয়ার ডিভাইডেড বাই 2 ইন্টু 25, 3.125 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। বুঝলা? ওকে, গুড, ভেরি গুড। কি পরিমাণ বল প্রযুক্ত করা হয়েছে, F = ma, ব্রেক জনিত বল 1000 কেজি, চালক সহ গাড়ির ভর, তাহলে 1000 গুণ a এর মান 3.125। বলো বলো, উত্তর বলো। ঠিক আছে, তাহলে 3125 এত নিউটন, এত নিউটন, শেষ। তাহলে এই পরিমাণ ব্রেক জনিত বল গাড়ির উপর ক্রিয়া করছে। বুঝলা? খুবই সহজ না ম্যাথ? বলো আকিব মাহমুদ, বুঝছো কিনা? এবার আসো নেক্সট আর একটা ম্যাথ। বলা হচ্ছে 50 গ্রাম ভরের একটি বুলেট, 50 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার পার সেকেন্ড বেগে কোনো দেওয়ালে প্রবেশ করে, কোনো দেওয়ালে প্রবেশ করে 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়, 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়, 50 মিটার পার সেকেন্ড বেগে বের হয়ে যায়। দেওয়ালের বাধাদানকারী বল, বুলেটের উপর দেওয়ালের বাধাদানকারী বল 4 × 10⁴ নিউটন, বাধাদানকারী বল এটা। এইবার শোনো, এখান থেকে আমাদের বলছে দেওয়ালের বেধ কত, দেওয়ালের পুরুত্ব কত, দেওয়ালের বেধ বা পুরুত্ব কত। এরপর আরেকটা অংশ বলছে, এই ম্যাথের সাথে আরেকটা অংশ অ্যাড করে দেওয়া হয়েছে, বলা হচ্ছে অপেক্ষাকৃত কম ভরের আরেকটা বুলেট, অপেক্ষাকৃত কম ভরের আরেকটি বুলেট একই বেগে প্রবেশ করে, একই বেগে
প্রবেশ করে দেওয়ালের মধ্যে আটকে গেল, দেওয়ালের মধ্যে আটকে গেল, তাহলে এই বুলেটের ভর কত? বুলেটের ভর, ম্যাথটাকে ভালো করে ভিজুয়ালাইজ করবা, ঠিক আছে? একই বেগে একই বলের বিরুদ্ধে, ওই বলের মান কিন্তু একই, ওই যে 4 × 10⁴ নিউটন। তাহলে একই বলের বিরুদ্ধে দাদা বেদ কি? বেদ মানে পুরুত্ব, দেওয়ালের পুরুত্বরে বলে বেদ, ঠিক আছে? তো একই বেগে দেওয়ালের মধ্যে প্রবেশ করছে, একই গড় বলের বিরুদ্ধে দেওয়ালের মধ্যে প্রবেশ করছে, প্রবেশ করে ভেদ করে আর বের হয়ে যাইতে পারে না, সেই শর্তে বুলেটের ভর কত হবে এটা বের কর। তাহলে কি বলছে? প্রথমে ভেঙে ভেঙে করবা। একটা ম্যাথ যদি দেখো অনেক বড়, ঠিক আছে, কিভাবে ফেস করবা তোমরা? যদি দেখো কোনো একটা প্রবলেম অনেক বড়, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই, ম্যাথটা ফেস করবা, ফেস করে এটাকে পার্ট বাই পার্ট ভাগ করবা, ঠিক আছে, এবং পার্ট বাই পার্ট ভাগ করে আস্তে 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 সামনে আগাবা। পুরোটুকু একসাথে মাথার মধ্যে নিতে গেলে তুমি ম্যাথ পারবা না। এই যে অনেকে ধরো অনেক সময় প্রশ্ন করো, ভাই আমি ক্লাসে সব কিছু বুঝি কিন্তু একটা ম্যাথ প্রবলেম দিলে আমি সলভ করতে পারি না, আমি বেঁধে যাই। কেন বেঁধে যাই? কারণ তোমার অ্যাপ্রোচটা ঠিক থাকে না। তাই তাহলে তোমার অ্যাপ্রোচ হবে কি? ম্যাথটা পড়ে সুন্দর করে আগে ভিজুয়ালাইজ করবা, তারপরে পার্ট বাই পার্ট ভাগ করে সামনে আগাবা, ধাপে 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 সামনে আগাবা। তো চলো আমরা দেখি, পুরো ম্যাথটা আমাদের পড়তে হবে না, দেখি পড়ি। 50 গ্রাম ভরের একটি বুলেট 400 মিটার/সেকেন্ড বেগে একটা দেওয়ালে প্রবেশ করা শুরু করছে। তাহলে ধরো ভাই এইটা হচ্ছে দেওয়ালটা, হ্যাঁ, তাহলে দেওয়ালের মধ্যে বুলেটটা প্রবেশ করা শুরু করছে। তো বুলেটের ভর দেওয়া আছে 50 গ্রাম, ভালো কথা, 50 গ্রাম ভর, এবং 400 মিটার/সেকেন্ড আদি বেগে, 400 মিটার/সেকেন্ড আদি বেগে দেওয়ালের মধ্যে প্রবেশ করা শুরু করছে, ঠিক আছে? 400 মিটার/সেকেন্ড আদি বেগে দেওয়ালের মধ্যে প্রবেশ করা শুরু করছে, 400 মিটার/সেকেন্ড বেগে দেওয়ালের মধ্যে প্রবেশ করা শুরু করছে। দেওয়ালের মধ্যে যাচ্ছে 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 যাচ্ছে, তার বেগ কমতে থাকবে কমতে থাকবে, কমতে 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 এক সময় এখান থেকে যখন দেওয়াল ফুঁড়ে যখন বের হয়ে গেছে, তখন বলতেছে 50 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে যায়। দেওয়াল ভেদ করে 50 মিটার/সেকেন্ড বেগে বের হয়ে যায়। দেওয়ালের মধ্যে কি ঘটলো? বেগ কমে গেল না? কেন বেগ কমে গেল দেওয়ালের মধ্যে? দেওয়াল চাই বুলেট প্রবেশ করুক না, তাহলে দেওয়াল কি করবে? বাধাদানকারী বল দিবে। তাহলে দেওয়াল এই বুলেটের গতির বিরুদ্ধে বাধাদানকারী বল দিবে, মন্দন দিবে। এই কারণে বেগটা কমতে থাকবে, কমতে কমতে দেওয়াল ফুঁড়ে যখন বের হয়ে গেছে তখন বেগটা হচ্ছে 50 মিটার/সেকেন্ড। দেওয়ালের মধ্যে এই বুলেটটা যে বাধার সম্মুখীন হয়েছে, এই দেওয়ালের মধ্যে বাধাদানকারী যে বলটা এই বুলেটের উপর, সে বাধাদানকারী বলের মানটা দেওয়া আছে 4 × 10⁴ নিউটন। দেওয়ালের মধ্যে বাধাদানকারী বল এইটা, যে এই বাধাদানকারী বলের সম্মুখীন সে হয়েছে। আচ্ছা, এটা ভর, এটা যদি বল হয় তাহলে কি পরিমাণ মন্দন এখানে ক্রিয়া করছে, কি পরিমাণ বাধাদানকারী মন্দন এখানে প্রযুক্ত হয়েছে, সেটা আমরা বের করতে পারবো না। তাহলে A = F/m। মন্দন, এটা ত্বরণ না কিন্তু, হ্যাঁ, মন্দন। বুঝলাম কেমনে? আরে ভাই বেগ কমে গেছে, তো মন্দন না তো কি ত্বরণ? বুঝবো কিভাবে? এভাবে বুঝবো, তাই না? তাহলে A = F/m। তো এফ এর মান হচ্ছে 4 × 10⁴, আর এম হচ্ছে 50 গ্রাম, তাহলে 50 × 10⁻³ তাহলে এ এর মান 4 এক্সপোনেনশিয়াল ফাংশন 4 ডিভাইডেড বাই 50 এক্সপোনেনশিয়াল ফাংশন -3। তাহলে হিসাব করলে সায়েন্টিফিক মোডেই লিখি, 8 × 10⁵ এত মিটার/সেকেন্ড²। এইটা হচ্ছে মন্দন। এই মন্দনের সম্মুখীন সে হয়েছে। দেওয়ালের পুরুত্ব মানে অতিক্রান্ত সরণ, এস, দেওয়ালের পুরুত্ব, তাই তো। দেওয়ালের মধ্যে প্রবেশ করছে আদি বেগ ইউ 400 মিটার/সেকেন্ড নিয়ে, ভি শেষ বেগ 50 মিটার/সেকেন্ড বেগ। কত মন্দন প্রযুক্ত হয়েছে এটা? তাহলে এস বের করতে হবে। তাহলে এস বের করার জন্য সূত্রটা লিখে ফেলি। তাহলে v² = u² - 2s। তাহলে ভি এর মানটা 50 তার বর্গ, ইউ এর মানটা 400 তার বর্গ, -2 এর মানটা, এর মান হচ্ছে 8 × 10⁵ গুণ এস। তো এখান থেকে এস এর মান বের করে নিলেই তো কাজ শেষ। তাহলে 400² বিয়োগ 50² ভাগ 2 × 8 এক্সপোনেনশিয়াল ফাংশন 5। তাহলে ভাইয়া এইটা হচ্ছে 9.843 × 10⁻² মিটার, ঠিক আছে? এত মিটার। এটা হচ্ছে দেওয়ালের বেদ, দেওয়ালের পুরুত্ব। বেদ মানে পুরুত্ব, বুঝলাম?
তাহলে প্রথম অংশ ডান। দেখো কত বড় ম্যাথের অর্ধেক অংশ করে ফেলছি, এইটুকু পর্যন্ত করে ফেলছি। এইবার কি বলতেছে, বুলেটের ভর কত ছিল? 50 গ্রাম ছিল। অপেক্ষাকৃত কম ভরের একটা বুলেট ওই একই বেগ নিয়ে দেওয়ালের মধ্যে এবার গেঁথে যাওয়া শুরু করে, কিন্তু এবার না দেওয়াল ভেদ করে আর বের হইতে পারবে না। এই শর্ত দিয়ে তোমাকে বলছে যে দেওয়ালের মধ্যে দেওয়াল ভেদ করে বের হইতে পারবে না, দেওয়ালের মধ্যে আটকে থাকে, এই শর্তে তাহলে ভরের মানটা বলো তো দেখি, যে ভরের মানটা কত হবে। তাহলে আসো এবার আবার একটু ব্যাপারটা নিয়ে একটু ভাবি। দেওয়ালের ওই একই দেওয়াল, তাহলে ভাই একই দেওয়াল হলে পুরুত্ব তো একই, পুরুত্ব তো আর বেড়ে যাচ্ছে না বা কমে যাচ্ছে না, তাই না? এই জায়গাটা বুঝতে হবে ভালো করে। পুরুত্ব তো একই, তাহলে পুরুত্ব তো এইটাই। তাহলে তাড়াতাড়ি আগে পুরুত্বের মানটা লিখে নাও। পুরুত্বের মানটা হচ্ছে 9.843 ইন্টু 10⁻² মিটার, এটা তো পুরুত্ব আছে। এবার অপেক্ষাকৃত কম ভরের বুলেটের ভরটা কমে গেছে, ভালো কথা, যে অন্য একটা ভর আসছে, ধরলাম সেই ভরটাই আমি জানি না কত। তাহলে এখানে ওই একই বেগ নিয়ে গাথা শুরু করে, অর্থাৎ 400 মিটার পার সেকেন্ড বেগে প্রবেশ করা শুরু করছে। তাহলে যাচ্ছে 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 যাচ্ছে, কি কি বলবে এবার? দেওয়াল ভেদ করে বের হইতে পারবে না, আটকে যাবে। এবার দেখো দেওয়ালের মধ্যে আটকে যাবে, কই আটকে যাবে বলছে? প্রশ্ন পড়ো, দেখো কই আটকে যাবে, এটা কিন্তু তুমি জানো না। বলছে দেওয়ালের মধ্যে আটকে যাবে, তো দেওয়ালের মধ্যে দেওয়ালের পুরুত্ব আছে, দেওয়ালের মধ্যে কোথায় আটকে যাবে? দেওয়ালের পুরুত্ব, যে এতটুকু দেওয়ালের পুরুত্ব, এই দেওয়ালের মধ্যে কোন জায়গাটায় গিয়ে আটকে যাবে এটা তো আমি জানি না। এখানে গিয়ে আটকে যাইতে পারে, 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 এখানে গিয়েও আটকে যাইতে পারে না, এখানে গিয়ে আটকে যাইতে পারে না, এখানে গিয়ে আটকে যাইতে পারে না। আটকে যদি যাইতে হয় তাহলে ভাই এই দেওয়ালের যতটুকু পুরুত্ব, এই পুরুত্বের মধ্যে তাকে আটকে যাইতে হবে। তাহলে আমি একেবারে ধরে নিই একেবারে শেষ সীমানায় গিয়ে আটকে গেছে, যার পরে আর আটকে যাওয়ার কোনো অপশন নেই, আমি ওইটা ধরে নিই। ঠিক আছে, একেবারে শেষ সীমানায় গিয়ে আটকে গেছে, যার পরে আটকে যাওয়ার কোনো অপশন নেই, আমি সেইটা ধরে নিব। তাহলে এখানে গিয়ে আটকে যাইতে পারে, 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 কিন্তু এরপরে আর আটকে যাইতে পারে না। তাহলে আমি ধরে নিলাম একেবারে শেষ সীমানায় গিয়ে আটকে গেছে। তুমি বলতে পারো ভাই আপনার কি কেউ বলছে শেষ সীমানায় গিয়ে আটকে গিয়ে, মানে শেষ সীমানায় গিয়ে আটকে গেছে, এটা কি কেউ বলছে? আপনি কেন ধরলেন? আচ্ছা আসো আমরা ধরে তো নিই, ধরলাম একেবারে শেষ সীমানায় গিয়ে আটকে গেছে, কারণ এর পরে তো আর আটকে যাওয়ার অপশন নেই। দেখি একেবারে শেষ সীমানায় আটকে যাওয়ার জন্য তার ভর কি হইতে হবে সেইটা তো আগে দেখি। কি কথা বুঝছো? মাঝেও তো আটকে যেতে পারে, হ্যাঁ অবশ্যই মাঝেও তো আটকে যেতে পারে। তো আমি আগে ধরি, ধরো শেষ সীমানায় গিয়ে আটকে গেছে, দেখি তো এইখানে শেষ সীমানায় আটকে গেলে কি হয়। আদি বেগ, শেষ বেগ, স্মরণ। তাহলে যদি শেষ সীমানায় এখানে গিয়ে আটকে যেতে হয়, তাহলে এবার দেখি তো এবার কি পরিমাণ মন্দনের সম্মুখীন হইতে হবে, কি পরিমাণ মন্দনের সম্মুখীন হইতে হবে, এইটা আগে একটু বের করে নিত। একটু কমন সেন্স খাটায় বলো তো, মন্দন আগের চেয়ে বেশি হবে না কম হবে? অবশ্যই বেশি হবে, কারণ আগে 400 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গাথা শুরু করে 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বের হয়ে গেছে, তাই না? 400 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে গাথা শুরু করে 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বের হয়ে গেছে। যে মন্দনটা প্রযুক্ত হলো 8 × 10⁵, তা আমি যদি একে 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বের হইতে দিব না, আমি এখানে থামাই ফেলবো ওকে, তাহলে আরো বেশি মন্দনের সম্মুখীন তাকে করতে হবে, আরো বেশি বাধা দানকারী বল দিতে হবে, তাই না? ব্যাপারটা এরকম না? আরো বেশি মন্দন প্রযুক্ত করতে হবে না? তাহলে মন্দন কিন্তু আগের চেয়ে বেশি হবে, 8 × 10⁵ এর চেয়ে বেশি হবে, এটা আমি কনফার্ম, এটা আমি শিওর। দেখি কত হয়, আসো তাহলে বের করি আগে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2s, খুবই কমন সেন্স। আগে তো 50 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে বের হয়েছে, এবার তো বের হবে না, আটকে যাবে, বেগ 0 হয়ে যাবে ওইখানে। তাহলে একই পুরুত্বের মধ্যে একই আদি বেগ নিয়ে প্রবেশ করা শুরু করছিল, একই পুরুত্ব একই আদি বেগ, শুধু আগে বেগ ছিল 50 মিটার পার সেকেন্ড বেগে ফুড়ে বের হয়েছে, এবার আটকে যাচ্ছে, তাহলে অবশ্যই মন্দন বেশি প্রযুক্ত হচ্ছে। তাহলে ভি এর মান 0, এটা 400, এটার স্কোয়ার মাইনাস 2 × a × s, এস এর মান 9.843 × 10⁻²। ঠিক আছে, তাহলে এখান থেকে আমি এর মানটা বের করে নিব। তাহলে 400 স্কোয়ার ডিভাইডেড বাই 2 × 9.843 এক্সপোনেনশিয়াল ফাংশন -2, তাহলে এটা হচ্ছে 8.1276 × 10⁵। দেখো বলছিলাম না জানা কথা, সেটাই হয়েছে, মন্দন আরও বেশি। একটা ম্যাথ করে মজা কখন জানো? ম্যাথের উত্তরটা কি হবে তুমি গেস করতে পারতেছো, এবং হিসাব করার পর দেখতেছো তোমার গেস করা জিনিসটার সাথে উত্তর মিলে যাচ্ছে, এটাই হচ্ছে ফিজিক্সের ম্যাথের মজা, বুঝলাম? তো এই মন্দনের সম্মুখীন হইতে হবে। এবার এই মন্দনের সম্মুখীন হইতে হবে, বল কিন্তু ওই আগের বলটাই আছে, বলছে বাধাদানকারী বল ওই একই বল, ঠিক আছে, F × 4 × 10⁴ নিউটন, এই হচ্ছে বাধাদানকারী বল। তাহলে এবার যদি মন্দন এটা প্রযুক্ত হইতে হয়, তাহলে ভর কত হইতে হবে, এমটা বের করতে হবে। তাহলে M = F/A।
তাহলে 4 ইন্টু 10⁴ ডিভাইডেড বাই 8.1276 ইন্টু 10⁵ দেখো 49.21 এরকম কিছু একটা আসবে হয়তো। তাহলে 4 এক্সপোনেনশিয়াল ফাংশন 4 ডিভাইডেড বাই অ্যান্সার, ঠিক আছে, ডিভাইডেড বাই অ্যান্সার, হ্যাঁ ঠিক আছে। তাহলে নর্মাল মেথডে নিলে 0.04921 এত কেজি। গ্রামে যদি কনভার্ট করি 1000 দিয়ে ভাগ দিলে 49.215 গ্রাম, বুঝলা? এইবার কথা হচ্ছে তাহলে ভরের মান হইতে হবে এত। তাহলে চিন্তা করো তো আগে ভর কত ছিল? আগে ভর ছিল 50, আগে ভর বেশি ছিল 50, তার কারণে ফুড়ে বের হয়ে গেছে। ফুড়ে বের হয়ে গেছে কত বেগে? 50 মিটার পার সেকেন্ড বেগে ফুড়ে বের হয়ে গেছে। তাহলে যদি আটকে যাইতে হয় তাহলে বুলেট আরো ছোট হইতে হবে, কারণ ছোট বুলেটের উপর যখন দেখো আগে বুলেটের ভর বেশি, এই বল কাজ করছে, তাহলে ভর বেশি এই বল কাজ করছে, এই কারণে মন্দন কম হয়েছে। এবার বল একই কাজ করতেছে, তাহলে বুলেটের বল কিন্তু একই, এফ কিন্তু একই, এফ ইকুয়াল টু এন, এফ কিন্তু ফিক্সড। তাহলে এ যদি বেশি প্রযুক্ত হয় তাহলে এম তো কম হবেই। তাহলে এবার আরো বেশি মন্দন, তাহলে আরো বেশি মন্দন প্রযুক্ত হলে বুলেটের ভর হইতে হবে কম। তাহলে বুলেটের ভর কম, ঠিক আছে, অপেক্ষাকৃত কম ভরের বুলেট, বুলেটের ভর কম হয়েছে বিধায় বেশি মন্দন কাজ করছে, বেশি মন্দন কাজ করছে বিধায় মনে করো আটকে গেছে, ফুড়ে বের হইতে পারে না, তাই না? তাহলে আমরা এখানে ভর বের করলাম যে এইখানে গিয়ে আটকে যাওয়ার জন্য ভরের মান এটা, এখানে গিয়ে আটকে যাওয়ার জন্য ভরের মান এটা। যদি 50 গ্রাম ভর হইতো তাহলে বের হয়ে যাইতো 50 মিটার পার সেকেন্ড বেগে, কিন্তু এই ভরের কারণে এখানে গিয়ে আটকে যাবে। তাহলে ভাই এর চেয়ে যদি কম ভর হয় তাহলে কি হবে? যদি এর চেয়ে কম ভর হয় তাহলে কি হবে? এর চেয়ে যদি একটু কম ভর হয় তাহলে আরো আগে আটকে যাবে, এর চেয়ে যদি আরো একটু কম ভর হয় তাহলে আরো আগে আটকে যাবে, যদি আরো কম ভর হয় আরো আগে আটকে যাবে, আরো কম ভর হয় তাহলে আরো আগে আটকে যাবে, তাই না? বুঝতে পারছো? তাহলে আমরা ধরে নিয়েছিলাম একেবারে শেষ সীমানায় গিয়ে আটকে গেল, ভরের মান যদি এই ভরের তুলনায় কম হয় তাহলে ওই শেষ সীমানার আরো অনেক আগেই আটকে যাবে, এটাই হচ্ছে কাহিনী। কথা বুঝছো? ঠিক আছে, কি ক্লিয়ার? তাহলে আমরা যদি অ্যান্সারটা লিখতে চাই দেওয়ালের মধ্যে আটকে যাওয়ার শর্তে ভরের মান কত, তাহলে ভাই এটা লিখলে হবে না। তুমি যদি অ্যান্সার লিখো এইটা তাহলে কিন্তু তুমি পাবা অর্ধেক মার্ক বা একটু মার্ক পাবা। তুমি যদি অ্যান্সার লিখো এরকম যে দেওয়ালের মধ্যে আটকে যাওয়ার শর্তে ভর হবে, অ্যান্সার যে ভরটা হবে 49.215 গ্রামের সমান সমান অথবা কম, সমান অথবা কম, তাহলে অ্যান্সারটা ঠিক আছে। ঠিক আছে, এই শেষ সীমানার আগে আটকে গেলে এই যে এই কারণেই তো ভরের মান তো 49.215 গ্রাম না, এর চেয়ে কম যে কোনো ভরের বুলেটের জন্য দেওয়ালের মধ্যে সেটা আটকে যাবে, এটাই হচ্ছে কাহিনী। কিন্তু ভাই এর চেয়ে বেশি হলে, এর চেয়ে যদি বেশি হয় তাহলে দেওয়াল ফুঁড়ে বের হয়ে যাবে, দেওয়ালের মধ্যে আর আটকে রাখা যাবে না। তাহলে এটাই হচ্ছে কথা। দাদা এই চ্যাপ্টার করার আগে কি গতিবিদ্যা করে নিতে হবে? এই চ্যাপ্টার করার আগে গতিবিদ্যা করা ফরজ না, করে নিলে ভালো হয়, বাট ভেক্টর ফরজ। ওকে ডান। তাহলে ম্যাথ পানির মতো সহজ, ঠিক আছে, বুঝে বুঝে অ্যাপ্রোচ করতে হবে। ওকে নেক্সট আসো, দেখো বলা হচ্ছে 2 কেজি ভরের একটি বস্তু, 2 কেজি ভরের একটি বস্তু। এবার আমরা একটা মানে ত্রিমাত্রিক দ্বিমাত্রিক ক্ষেত্রগুলো দেখবো, বুঝছো? এতক্ষণ আমরা একমাত্রিক আলোচনা করছি, ওই 9 10 আলোচনা, এবার একটু ইন্টারমিডিয়েটের আলোচনা। 2 কেজি ভরের একটি বস্তু 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলছে, এত বেগে পূর্ব দিকে চলছে, পূর্ব দিকে চলছে 4 মিটার পার সেকেন্ড বেগে। এর উপর উত্তর দিক বরাবর, উত্তর দিক বরাবর 4 নিউটন বল প্রযুক্ত হলো, উত্তর দিক বরাবর 4 নিউটন বল প্রযুক্ত হলো। কোন দিক বরাবর? উত্তর দিক বরাবর। কত নিউটন? 4 নিউটন বল প্রযুক্ত হলো। এবার আমাদের কোশ্চেন করছে 4 সেকেন্ড পর, 4 সেকেন্ড পর বস্তুর সরণের মান নির্ণয় করো। সরণের মান দেখো, আমরা ম্যাথটা সহজ কঠিন সব নিয়মে করব, একেবারে ভেঙে চুরে। তাহলে বোঝো দেখি কি ঘটনা ঘটতেছে।
যখনই দেখবা উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমের কথা আছে তখনই তুমি এক টান দিয়ে উত্তর দক্ষিণ আর পূর্ব পশ্চিম একে নেবা, তারপরে বাকি কথা। উত্তর দিক, দক্ষিণ দিক, এটা যদি পূর্ব হয় তাহলে এটা আমার পশ্চিম দিক। কেউ পূর্ব পশ্চিম কিন্তু তোমার মতো করে নিতে পারো, আমার কোনো আপত্তি নাই। বুঝতে পারছো? ঠিক আছে। ঠিক আছে, তাহলে এবার আসো, বলা হচ্ছে 2 কেজি ভরের একটা বস্তু, ধরো এই বস্তুটার ভর 2 কেজি, এই বস্তুটা 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে চলতেছিল। আদিতে তার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড বেগে পূর্ব দিকে, এভাবে চলতেছিল। এবার কি করা হয়েছে জানো? এর উপর উত্তর দিক বরাবর 4 নিউটন বল প্রযুক্ত করা হয়েছে। উত্তর দিক বরাবর 4 নিউটন বল প্রযুক্ত করা হয়েছে, উত্তর দিক বরাবর 4 নিউটন বল উত্তর দিক বরাবর প্রযুক্ত হয়েছে। এই হচ্ছে ঘটনা। তাহলে বল প্রযুক্ত হয়েছে, আর বল প্রযুক্ত হলে তো বস্তুর সমবেগে যাবে না, বস্তু তো 4 মিটার পার সেকেন্ড বেগে আর এক্স অক্ষ বরাবর চলবে না, কারণ বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে। তো বাহ্যিক বল প্রযুক্ত হলে তো ভরবেগের পরিবর্তন ঘটবেই, বেগের পরিবর্তন ঘটবে, মানের পরিবর্তন, দিকেরও পরিবর্তন ঘটতেই পারে। তাহলে এবার বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটবে, 4 সেকেন্ড পর বস্তুর সরণ বের করতে বলছে, আমাদের সরণের মান বের করতে বলছে। তো দেখো আগে একটু ব্যাটটা বুঝি। তুমি চিন্তা করো তো, একটা মার্বেল, ধরো একটা মার্বেল গোড়ায় এদিকে যাচ্ছে 4 মিটার পার সেকেন্ড বেগে। তুমি একটু চিন্তা করে দেখো, তুমি যদি এই মার্বেলটাকে এই দিক বরাবর ধাক্কা দাও, তাহলে মার্বেলটা কি আর এই দিক বরাবর যাবে? বলো তো, বলো যাবে? চিন্তা ভাবনা করে বলো তো। না, যাবে না। মার্বেলটা কি হবে? সাথে 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 মার্বেলটা উপরের দিক বরাবর চলে যাবে সাথে সাথে? না, তাও না। কারণ মার্বেলটা এই দিক বরাবর যাচ্ছিল, তুমি যদি তাকে এই দিক বরাবর ধাক্কা দাও, সাথে সাথে এদিক বরাবর যাবে না। স্থির ছিল, এদিক বরাবর ধাক্কা দাও তাহলে সাথে সাথে এদিক বরাবর চলে যাবে। স্থির যদি থাকে, ধাক্কা দিলে সাথে সাথে এদিক বরাবর চলে যাবে। কিন্তু যেহেতু তার এই দিক বরাবর একটা বেগ ছিল, তার এই দিক বরাবর একটা গতি জড়তা ছিল, তুমি ধাক্কা দিলে সাথে সাথে এই দিকে যাবে না। সে কি হবে জানো? এভাবে বাঁকতে 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 তারপরে এইদিকে যাবে, এভাবে বেঁকে গিয়ে এদিকে চলে যাবে। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে সামনের দিকে যাইতে যাইতে, এদিকে যাইতে যাইতে সে ওই দিকে সরতে থাকবে, এদিকে যাইতে যাইতে ওইদিকে সরতে থাকবে, এরকম, এদিকে যাইতে যাইতে ওইদিকে সরতে থাকবে, এরকম এরকম ভাবে চলে যাবে। তার গতিবেগটা হবে, গতির দিকটা হবে এরকম। তো আসো আমরা দেখি একটু হিসাব নিকাশটা বোঝার চেষ্টা করি। দেখো এটা দ্বিমাত্রিক একটা ক্ষেত্র। এই যে উত্তর দক্ষিণ বরাবর এটা মানে ওয়াই অক্ষ আর কি, ঠিক আছে। আর এই পূর্ব পশ্চিম বরাবর মানে এটা ভাই এক্স অক্ষ। পূর্ব পশ্চিম বরাবর এই দিকটা হচ্ছে এক্স অক্ষ বরাবর দিক। তাহলে দেখো এই দিক বরাবর তার একটা আদিবেগ ছিল অলরেডি 4 মিটার পার সেকেন্ড, এই দিক বরাবর তার অলরেডি একটা আদিবেগ ছিল। তাহলে আদিবেগ কিন্তু এক্স অক্ষ বরাবর অলরেডি আছে, এক্স অক্ষ বরাবর আদিবেগ ইউএক্স। ইউএক্স কেউ যদি আমার আমার মানে কারো যদি মনে হয় ভাই আমি এই দিকে পূর্ব ধরবো, আমার কোনো আপত্তি নাই, একই জিনিস আসবে। তাহলে এর আদিবেগ ইউএক্স 4 মিটার পার সেকেন্ড। ভালো করে বুঝিও, এই বেগটা কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ, ওয়াই অক্ষ বরাবর না এক্স অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর। তাহলে আদিবেগ 4 মিটার পার সেকেন্ড এক্স অক্ষ বরাবর। ভাই আদিতে আদিতে একেবারে শুরুতে ইনিশিয়ালি ওয়াই অক্ষ বরাবর কি কোনো বেগ ছিল? না, ওয়াই অক্ষ বরাবর বেগ ছিল 0। মানে এটা দ্বিমাত্রিক একটা ক্ষেত্র, একবার এক্স অক্ষ আর একবার ওয়াই অক্ষের হিসাব করতে হবে। ঠিক আছে, মাইনাস হবে তো, হ্যাঁ মাইনাস দিতে পারো, আমি বেগের মানটা শুধু লিখছি, কোনো ব্যাপার না, মাইনাস দিতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, যদি মাইনাস দিতে চাও দিতে পারো, কিন্তু কেউ যদি এইদিকে নিত তাহলে সে কিন্তু প্লাস দিত। ঠিক আছে, কোনো সমস্যা নেই, কেউ যদি মাইনাস দিতে চাও দিতে পারো। আচ্ছা, যে বেগের মানটা মাইনাস দিতে চাও দিতে পারো, কোনো সমস্যা নেই আমার। ঠিক আছে, তাহলে এটা ইউএক্স, এটা ইউওয়াই। এবার বল যেটা প্রযুক্ত হয়েছে সেটা কোন দিক বরাবর? ওয়াই অক্ষ বরাবর। তাহলে ওয়াই অক্ষ বরাবর বল প্রযুক্ত হয়েছে, এফ ওয়াই এর মান হচ্ছে 4 নিউটন। ওয়াই অক্ষ বরাবর বল প্রযুক্ত হয়েছে। এক্স অক্ষ বরাবর কি কোনো বল প্রযুক্ত হয়েছে? না, এক্স অক্ষ বরাবর বল হচ্ছে 0। তাহলে বল যদি পেয়ে যায় তাহলে ত্বরণ পেয়ে যাব, কারণ ভর দেওয়া আছে 2 কেজি। এফ ইকুয়াল টু এম এ। তাহলে এক্স অক্ষ বরাবর এর ত্বরণ কত? 0। বলই তো নেই এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর ত্বরণ কোত্থেকে আসবে? 0। ওয়াই অক্ষ বরাবর ত্বরণ কত? ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আছে বল 4 ভাগ ভর 2। ওয়াই অক্ষ বরাবর বল ভাগ বস্তুর ভর 2, তাহলে 4 ভাগ 2 কত? 2, 2 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে ত্বরণ। ঠিক আছে, এটা হচ্ছে ত্বরণ। আমরা কি বের করতে চাই? সরণ বের করতে চাই, সরণ বের করতে চাই। দেখো এক্স অক্ষ বরাবর কোনো বল প্রযুক্ত হয়নি, এক্স অক্ষ বরাবর বস্তু বল প্রযুক্ত হয়নি বিধায় ত্বরণ 0 বিধায় এক্স অক্ষ বরাবর তার গতি কিন্তু সমবেগের গতি। কিন্তু ওয়াই অক্ষ বরাবর বল প্রযুক্ত হয়েছে, ত্বরণ আছে, তাহলে ওয়াই অক্ষ বরাবর কিন্তু বস্তুর গতি সমবেগ না।
বস্তু কিন্তু ওয়াই অক্ষ বরাবর 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছে। তাহলে ভাই এক্স অক্ষ বরাবর তুমি সমবেগের সূত্র খাটাবা, এস ইকুয়াল টু ভিটি, এক্স ইকুয়াল টু ভিটি। আর ওয়াই অক্ষ বরাবর তুমি ত্বরণ নিয়ে সূত্র খাটাবা। ত্বরণ নিয়ে যে সূত্র আমরা কি জানি, ওয়াই ইকুয়াল টু, ওয়াই অক্ষ বরাবর সরণটাকে ওয়াই বললাম, মানে এস, সরণ এস সেটাকে ওয়াই বললাম, তো ওয়াই ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, এটাই। তাহলে বস্তু কিন্তু দেখো কি হবে, এই বরাবর যাইতে থাকবে, বস্তু এই বরাবর চলে যাবে। তাহলে বস্তু মনে করো একটু পরে এখানে পৌঁছাইছে, কত সেকেন্ড পরে, ওই যে 4 সেকেন্ড পরে, টি 4 সেকেন্ড। তাহলে টি 4 সেকেন্ডে বস্তু এখানে পৌঁছাইছে। দেখো এখানে পৌঁছাইলে তার 2টা অক্ষ বরাবর সরণটা ভালো করে বোঝো, তার যে 2টা অক্ষ বরাবর সরণ সেটা ভালো করে বোঝো। একটা সরণ হচ্ছে এইটা, এইটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর সরণ। দেখো এক্স অক্ষ বরাবর সে এখান থেকে এই পর্যন্ত আগাইছে, তাহলে এইটা হচ্ছে তার এক্স অক্ষ বরাবর সরণ এক্স। আর এখান থেকে এইটুকু সে ওয়াই অক্ষ বরাবর পর্যন্ত উঠে গেছে, বা এখান থেকে এইটুকু ওয়াই অক্ষ বরাবর পর্যন্ত উঠে গেছে। তাহলে এক্স অক্ষ বরাবর সরণ হচ্ছে এক্স এইটা, আর ওয়াই অক্ষ বরাবর সরণ হচ্ছে ওয়াই এইটা। কি ক্লিয়ার? এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তার সরণ, মানে এখান থেকে এক্স অক্ষ বরাবর সে এতটুকু গেছে, আর ওয়াই অক্ষ বরাবর এতটুকু উপরে উঠে গেছে। তাহলে একটা এক্স আর ওয়াই এইটাই আমাদের বের করতে হবে, এক্স অক্ষ বরাবর সরণ আর ওয়াই অক্ষ বরাবর সরণ বের করতে হবে। তাহলে এক্স অক্ষের হিসাব, তাহলে এক্স অক্ষে তো ভাই সমবেগীয় হিসাব, তাহলে এস ইকুয়াল টু ভিটি বা এক্স ইকুয়াল টু ইউটি জাস্ট ইউটি। তাহলে আদি বেগের মান কত, এই যে 4, ঠিক আছে, 4 ইন্টু টি এর মান 4, তাহলে 4 4 16, এক্স হচ্ছে 4 মিটার, মানে সরি 16 মিটার। এটা এক্স অক্ষ বরাবর। ডান? বলো বুঝছো কিনা, বলো কারো কোনো কনফিউশন থাকলে বলো, কোনো কনফিউশন আছে বলো, সহজ জিনিস। এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর দেখো কোনো ত্বরণ নাই, কোনো বল নাই, এক্স অক্ষ বরাবর, তাহলে ভাই সমবেগ এস ইকুয়াল টু ভিটির সূত্র, সেটাই অ্যাপ্লাই করছি। কিন্তু ওয়াই অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর 16√3 কোথায় হবে, 16√5 হবে ভাইয়া, 16√2, √2 হবে, √2 কোথায় হবে, হ্যাঁ, এস ইকুয়াল টু ভিটি, কোথায় √2 হবে অ্যান্সার? ও আচ্ছা, পরবর্তী অ্যান্সার। আচ্ছা দাঁড়াও একটু থামো, আমি ছোট মানুষ, আমি একটু কম পারি, ঠিক আছে, তোমরা এত এত উতলা হইলে হবে, তাই না? আমার একটু সময় দাও, আমি ভাবতেছি কোত্থেকে আবার -16 নিলে কোনো সমস্যা নেই, -16 নিতে পারো, গুড। একজন বলছে ভাই -16 হবে না, হ্যাঁ কোনো সমস্যা নেই, তুমি তো, আমি বললামই তো, এখানে যদি মাইনাস দাও, যেহেতু এটা এক্স অক্ষের ঋণাত্মক দিক, মাইনাস দিতে পারো, তাহলে মাইনাস দিলে এখানে মাইনাস দিবা, কোনো সমস্যা নেই, মাইনাস না দিলেও হবে, কোনো সমস্যা নেই। তাহলে এটা হচ্ছে এক্স, এবার ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষে সরণ, ওয়াই অক্ষে সরণ ওয়াই, এই যেটা ওয়াই, ওয়াই ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এটা কোন অক্ষের, ওয়াই অক্ষের, সরি মাইনাস না প্লাস, কারণ ত্বরণ প্রযুক্ত হয়েছে, মন্দন না ত্বরণ। তাহলে ওয়াই অক্ষে ইউ এর মান 0, দেখো 0 0 0, ওয়াই অক্ষে আদিবেগ দেখো 0 লিখে রাখছি আমি। হাফ এ হচ্ছে ত্বরণ, এই যে এ ওয়াই, ঠিক আছে, এই যে এটা ইউ ওয়াই, এটা এ ওয়াই, বুঝছো? তাহলে এ ওয়াই এর মান কত 2, তাহলে 2 ইন্টু টি স্কোয়ার 4 স্কোয়ার, তাহলে এই যে 2 2 কাটাকাটি 4 4 16, এটাও 16 মিটার, বাহ সুন্দর। তাহলে সরণ এটা দেখো, চিন্তা করো, এটা 16 মিটার, এটা 16 মিটার, আলটিমেট সরণ কোনটুকু? আদি বিন্দু শেষ বিন্দুর লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব, আদি বিন্দু ও শেষ বিন্দুর লম্বালম্বী সরল রৈখিক দূরত্ব, এই যে এইটা হচ্ছে সরণ, এইটা হচ্ছে এস, তাহলে এইটুকু হচ্ছে এক্স, এইটুকু হচ্ছে ওয়াই, এইটা হচ্ছে এস, ঠিক আছে। তাহলে এস ইকুয়াল টু √16 স্কোয়ার প্লাস 16 স্কোয়ার, তাহলে 16√2 এত মিটার, এইটা হচ্ছে সরণ, বুঝলা? এবার শোনো, দেখো ভেক্টরের লব্ধি, হ্যাঁ সরণের ভেক্টরের লব্ধি বের করছি, যেটা এক্স আর এটা ওয়াই, তার মানে এইটা এক্স এইটা ওয়াই, লব্ধি সরণটা বের করছি। এইবার শোনো, দেখো এইভাবে তো ম্যাথ করছো ঠিক আছে, কিন্তু দেখো আমি চিত্র না এঁকেও এই ম্যাথটা করে ফেলতে পারতাম, কোনো চিত্র কিচ্ছু আঁকবো না, জাস্ট হিসাব করবো, হিসাব করে ম্যাথটা করে ফেলবো। এর জন্য যেটা লাগবে সেটা হচ্ছে ভেক্টর অধ্যায়ের জ্ঞান লাগবে। আমি ভেক্টর ফরম্যাটে পুরো ম্যাথটা করব। কি দরকার পড়ছে আমার একবার এক্স অক্ষের হিসাব করতে, একবার ওয়াই অক্ষের হিসাব করতে? আমি এটা করতে যাবই না, একবার এক্স অক্ষ একবার ওয়াই অক্ষ, কোনো কিছুই আমি হিসাব করব না, আমি পুরো ভেক্টর ফরম্যাটে একবারে অ্যান্সার বের করে ফেলবো। এটা আমি পারি কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ আমি পারবো। ঠিক আছে ভাইয়া, ফিজিক্স পারি না, ফিজিক্স পারি না এই কথা বললে মায়ের হবে, ঠিক আছে? এখান থেকে মনে করো যে মনে হয় তোমার পিসি ভেঙে, মোবাইল ভেঙে ঢুকে তারপর এভাবে মারবো, ফিজিক্স পারি না। তুমি সাইকেলের কোর্স এনরোল করছো, আবার বলো ফিজিক্স পারি না। এরপরে যদি তুমি ফিজিক্স না পারো, তাহলে তোমার কাওরান বাজারে কলা বিক্রি করতে বসাই দিব।
ঠিক আছে, তাহলে এবার আসো দেখো একবারে অর, দেখো ভেক্টর ফরম্যাটে কত ইজিলিতে করা যায়। তুমি আমাকে বলো পুরো আদিবেগ ভেক্টরটা বলো, আদিবেগ ভেক্টরটা একেবারে ভেক্টর ফরম্যাটে বলবা, আদিবেগ ভেক্টর। ঠিক আছে, আদিবেগ ভেক্টর একেবারে ভেক্টর ফরম্যাটে বলবা। তাহলে কি বলা ছিল, একটি বস্তু পূর্ব দিকে 4 মিটার/সেকেন্ড বেগে চলছে। তাহলে পূর্ব দিককে আমি ধরলাম এক্স অক্ষ। ঠিক আছে, পূর্ব দিককে মানে এটাকে আমরা এক্স অক্ষ বললে এটা মাইনাস এক্স অক্ষ আর কি, এটা মাইনাস এক্স অক্ষ। তাহলে 4 মিটার/সেকেন্ড। তাহলে দেখো তো ইউ এক্স আই ক্যাপ প্লাস ইউ ওয়াই জে ক্যাপ, এটাই তো বেগ ফরম্যাট। তাহলে এটা হচ্ছে এই যে -4 আই ক্যাপ আর ওটা জিরো নাই, এটা হচ্ছে আদিবেগ। এবার আসো বল, তাহলে বলটা উত্তর দিক মানে প্লাস ওয়াই অক্ষ। ওকে, তাহলে এটা হচ্ছে এফ এক্স আই ক্যাপ প্লাস এফ ওয়াই জে ক্যাপ। তো এক্স অক্ষ বরাবর বল তো প্রযুক্ত করি নাই, এটা 0। তাহলে ওয়াই অক্ষ বরাবর বল প্রযুক্ত করছি, তো ওয়াই অক্ষ বরাবর প্রযুক্ত বল কত, 4 নিউটন। তাহলে 4 জে ক্যাপ এত নিউটন। ডান। তাহলে এটা ইউ এটা এফ, তাহলে এ পাবো না, এ ত্বরণ, তো এফ ডিভাইডেড বাই এম, তাহলে এটাকে ভাগ দাও এম দিয়ে, এটাকে ভাগ দিবা এম দিয়ে, এম কত কেজি, 2 কেজি। তাহলে 4 জে ক্যাপ ডিভাইডেড বাই 2, তাহলে 2 জে ক্যাপ। দেখো আমি তো তাও ভদ্রতার খাতিরে অনেক কিছু লিখতেছি, এখানে আমি লাইন গ্যাপ দিতে পারি, এক একটা লাইনে এক একবার গ্যাপ দিয়ে দিব। তাহলে এটা 2 জে ক্যাপ, তোমার কি লাগবে, এস লাগবে, আর কোনো সমস্যাই নাই, টি জানা আছে 2 সেকেন্ড। তাহলে এস ইকুয়াল টু ভেক্টর ফরম্যাটে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, মানে একেবারে ভেক্টর ফরম্যাটে। তাহলে ইউ এর মান এই যে ইউ, দেখো তো -4 আই ক্যাপ গুণ টি, এর মান কত 4 সেকেন্ড, 4 প্লাস হাফ এ হচ্ছে এইটা 2 জে, তাহলে 2 জে ইন্টু টি স্কোয়ার মানে 4 স্কোয়ার। তাহলে আসলে কি পাইলাম, -4 4 16 আই ক্যাপ, আর এখানে কি পাইলাম 2 2 কাটাকাটি, 4 4 16 প্লাস 16 জে ক্যাপ। দেখছো কত সহজ। এবার স্মরণের যদি কেউ তোমার বলে মান বের করো, তাহলে -16 স্কোয়ার মানে 16 স্কোয়ার, তাহলে 16√2 এত মিটার, হ্যাঁ মিটার তো না, মিটার/সেকেন্ড না, মিটার। এই তো ডান। বলো কোনটা ভালো লাগলো বলো। দাদা অতিক্রান্ত দূরত্ব বের করা যাবে কি, অতিক্রান্ত দূরত্ব, হ্যাঁ যাবে, অতিক্রান্ত দূরত্ব বের করা যাবে, প্রাসের অধ্যায় করছি আমরা। ঠিক আছে, বা অ্যাডমিশনে তোমরা করবা, অ্যাডমিশনে করাবো। ঠিক আছে, অতিক্রান্ত দূরত্ব মানে এই যে এই পথের দৈর্ঘ্য, এটা বের করা যাবে কিনা, হ্যাঁ যাবে, লাইন ইন্টিগ্রাল করে বের করা যাবে। ঠিক আছে, তো ওটা ছোট মানুষ না, তুমি ছোট মানুষ না, এখন দরকার নেই আপাতত, আর একটু বড় হও, বড় হলে করবো আমরা। ফিগারে লাইন স্ট্রেট লাইন হলো না কেন, এটা তো প্রাসের গতিপথ হবে, প্রাসের গতিপথের মতো হবে। স্ট্রেট লাইন কেমনে হবে, যাবে আসলে এই পথে যাবে, এই পথে এরকম বেঁকে যাবে, গতিপথটা হবে প্রাসের গতিপথের মতো, একটা পরাবৃত্তের গতিপথ হবে, কিন্তু সরণ হবে এইটা। বুঝতে পারছো, সহজ জিনিস, দেখো ভেক্টর ফরম্যাটে করে ফেলছি, কত মজা। এইবার আসো এই ম্যাথটাই তোমাকে আবার নতুন করে আমি বলতেছি। এই ম্যাথের ক্ষেত্রে গতিপথ কি ধরনের হবে নির্ণয় করো, গতিপথ কেমন হবে, এই ম্যাথটারই 4 নম্বর ম্যাথ, গতিপথ কেমন হবে, গতিপথটা কেমন হবে এটা আমাকে বুঝাই দাও। গতিপথ কেমন হবে মানে উপবৃত্তাকার হবে, সরল রৈখিক হবে, নাকি পরাবৃত্তাকার হবে, নাকি হচ্ছে মানে বৃত্তাকার হবে, মানে বিভিন্ন ধরনের হইতে পারে, তো পথ কেমন হবে। আমরা ইন্টিগ্রেশন ইউজ করলাম না কেন, ইন্টিগ্রেশন যদি না লাগে, তুমি কি মনে করো ডাকে ডাকে আনবা, ইন্টিগ্রেশন যদি না লাগে, একদম বলছে ইন্টিগ্রেশন ইউজ করলাম না কেন, এই পাগল, ইন্টিগ্রেশন কেন করবো, ইন্টিগ্রেশন লাগতেছে আমার, ইন্টিগ্রেশন কোনো কাজে লাগতেছে, তো ইন্টিগ্রেশন যখন লাগবে তখন করব। ঠিক আছে, তো এইটা একটা পরাবৃত্ত হবে। এবার কেমনে পরাবৃত্ত হবে তুমি দেখো, যে এটা পরাবৃত্ত কেমনে হয়। তুমি দেখো তো ব্যাপারটা কি ছিল, এরকম ছিল না যে এই যে বস্তুটা, এই বস্তুটা আদিবেগ নিয়ে যাচ্ছে, এই বস্তুটা এই বরাবর আদিবেগ নিয়ে যাচ্ছে, তাহলে এই বরাবর তার আদিবেগ ইউ এক্স আর কি, এক্স অক্ষ বরাবর আদিবেগ, বল প্রযুক্ত হয়েছে এই বরাবর, এর উপর ধাক্কা দেওয়া হয়েছে, এই পরিমাণ বল প্রযুক্ত করা হয়েছে ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর বল প্রযুক্ত করা হলে এই বস্তুটা এইভাবে যাবে। ঠিক আছে, এদিক দিয়ে আসবে না আর কি, উল্টাকে বলছি, এইভাবে চলে যাবে। ঠিক আছে, বস্তুটা এরকম ভাবে চলে যাবে, বস্তুটার গতিপথটা হবে এরকম, একটা পরাবৃত্তের গতিপথ। পরাবৃত্তটা আসলে পুরাটাও দেখতে এরকম, তো আমি শুধু ওয়ান সাইড আঁকতেছি, যেহেতু এই সাইড আঁকা হয়েছে, তাহলে এই সাইডটা আঁকতেছি, এই সাইডটাকে নাই করে দিলাম, তাহলে গতিপথটা হবে এই।
তাহলে গতিপথটা পরাবৃত্ত যে হবে সেটা আমরা বের করব। দেখো গতিপথ বা সঞ্চারপথের সমীকরণ বের করতে গেলে আমাদের লাগবে এক্স আর ওয়াই। সঞ্চারপথ এটা বের করতে গেলে আমাদের লাগবে এক্স আর ওয়াই। এই এক্স আর ওয়াই এই দুইটা পেয়ে গেলে আমরা সঞ্চারপথ পেয়ে যাব। তাহলে ধরো বস্তু মনে করো কিছুক্ষণ পর এখানে পৌঁছাইছে, তাহলে ভাই এখানে পৌঁছাইলে এটা এক্স ছিল আর এটা ছিল ওয়াই। একটু আগে আমরা ম্যাথ যা করছি আর কি তাই আবার লিখতেছি, কিন্তু এবার মানগুলো আর বসাবো না। তাহলে এক্স ইকুয়াল টু দেখো তো ইউ এক্স টি না, এক্স ইকুয়াল টু ইউ এক্স টি, ঠিক আছে, ইউ এক্স টি, এক্স ইকুয়াল টু ইউ এক্স টি, এক্স অক্ষ বরাবর আদিবেগ, তো এটাকে ইউই ধরলাম, ধরো ইউই ধরলাম, এক্স অক্ষ বরাবর আদিবেগ। তাহলে অতএব এক্স ইকুয়াল টু ইউটি। আর ওয়াই ইকুয়াল টু সূত্র কি ছিল? ওয়াই ইকুয়াল টু ছিল আদিবেগ ছিল 0, হাফ এটি স্কোয়ার। দেখো তুমি আগেরটার সাথে মিলাই দেখো, এটা ছিল। এবার একটু দেখো ভালো করে দেখাও, আমাদের লাগবে সঞ্চারপথের সমীকরণ, মানে যে সমীকরণে এক্স আর ওয়াই দুটোই আছে। এখানে এক্স আছে ওয়াই নাই, এখানে ওয়াই আছে এক্স নাই। সঞ্চারপথের সমীকরণ তুমি সরল রেখা, বৃত্ত, পরাবৃত্ত যাই বলো, যেমন সরল রেখার সমীকরণ কি? ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি, তাহলে ওয়াই ইকুয়াল টু এম এক্স, এম এক্স, এক্স আর ওয়াই আছে সঞ্চারপথের সমীকরণ। বৃত্তের সমীকরণ এক্স আর ওয়াই আছে সঞ্চারপথের সমীকরণ। তো এরকম সঞ্চারপথের সমীকরণ লাগলে আমার এক্স লাগবে, ওয়াই লাগবে। তা আমি এই সমীকরণে এক্স পাচ্ছি, ওয়াই পাচ্ছি না, আবার এখানে ওয়াই পাচ্ছি, এক্স পাচ্ছি না। তাহলে ডেকে নিয়ে আসি হাফ এ, এই যে টি স্কোয়ার, এখান থেকে বলো টি সমান সমান কত, এখান থেকে বলো টি সমান সমান কত, এক্স বাই ইউ। তাহলে টি সমান সমান এক্স ডিভাইডেড বাই ইউ তার স্কোয়ার। তাহলে ওয়াই ইকুয়াল টু হাফ, এই যে এটা এ, এই এ সমান সমান আমরা কিভাবে এটা বের করছিলাম, ত্বরণটা আমরা কিভাবে বের করছিলাম? বলকে ভর দিয়ে ভাগ দিয়ে দিছিলাম, বলকে প্রযুক্ত বলকে ভর দিয়ে ভাগ দিছিলাম। তো এই রাখি, সমস্যা নেই, এইটাই রাখি। এ এটা এক্স স্কোয়ার ইউ স্কোয়ার। এবার একটা কাজ করো, দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু, এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই, তাই না? 2 ইউ স্কোয়ার ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। তাহলে এক্স স্কোয়ার, এই যে এই পুরোটুকু ধ্রুবক, ইউ এ এটা কিন্তু ধ্রুবক। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু কে ইন্টু ওয়াই। এক্স এর পাওয়ার কত 2, ওয়াই এর পাওয়ার কত 1, এই কে হচ্ছে ধ্রুবক আর কি। এক্স এর পাওয়ার কত 2, ওয়াই এর পাওয়ার কত 1। যদি কোনো সমীকরণে একটার পাওয়ার 1 আর একটার পাওয়ার 2 থাকে তাহলে সেটা হয় পরাবৃত্ত। তাহলে এটা হচ্ছে একটা পরাবৃত্ত, প্রাসের গতিপথের মতো। পড়ছো না প্রাসের গতিপথ একটি পরাবৃত্ত, দেখাও যে। তাহলে এটা হবে পরাবৃত্ত, সঞ্চারপথটা হবে, এদের গতিপথটা হবে পরাবৃত্তের মতো, পরাবৃত্তাকার, পরাবৃত্তাকার। যে এদের গতিপথ কেমন হবে? পরাবৃত্তাকার হবে। ঠিক আছে, জানো তো পরাবৃত্তের ব্যাপারটা, জানো তো সবাই নাকি? দেখো তো তোমাদের একটু পরাবৃত্ত দেখাই, যারা জানো না আর কি। তোমরা কি করবা, ফোনে একটা অ্যাপ নামাই নিবা, ডেসমস গ্রাফ। ঠিক আছে, ডেসমস গ্রাফ, এই অ্যাপটা দেখবা তোমরা ফোনেও নামাইতে পারবা। এই অ্যাপটা দিয়ে যে দুনিয়ার কত কিছু করা যায়, ইভেন আমারও এঁকে ফেলতে পারবা এই অ্যাপটা দিয়ে, আমার ছবিও এঁকে ফেলতে পারবা এই অ্যাপটা দিয়ে। তাহলে দেখো এই যে আমি তোমাদের একটু পরাবৃত্ত দেখাই। ওয়াই স্কোয়ার এইটা ইকুয়াল টু 4, মানে জাস্ট 4 টোর বসানো লাগবে না, জাস্ট এক্স বসাইলেই হবে, জাস্ট এক্সটা বসাইলেই হবে, এক্স। এই দেখো পরাবৃত্ত, দেখো এই যে পরাবৃত্ত, এই যে এরকম। ভাই সঞ্চারপথ আমরা এরকম পাইনি, আমরা তো পাইছিলাম এরকম, এরকম পাইছিলাম। তা আমাদের কি ছিল, আমাদের কার পাওয়ার ছিল, কার উপরে পাওয়ার ছিল? এক্স এর উপরে পাওয়ার ছিল আর ওয়াই এর উপরে এক্স ছিল। তা আমরা এখানে তো ওয়াই এর উপর পাওয়ার বসাইছি, আসো এক্স এর উপর পাওয়ার বসাই, এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই বসাই। এই যে ওয়াই এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 2। দেখো এটাকে বন্ধ করে দিলাম। এইবার দেখো, দেখো তো সঞ্চারপথটা মিলছে, পরাবৃত্তের মতো সঞ্চারপথ মিললো, দেখছো পরাবৃত্তের মতো মিলে গেছে। দেখো এইভাবে এখান থেকে বস্তু কি হবে, এই বরাবর দৌড় দিবে, এই বরাবর দৌড় দিবে। যদি তুমি এই পাশে পূর্ব দিক ধরো তাহলে এই দিকে দৌড় দিবে, এই দিক বরাবর দৌড় দিবে। বুঝতে পারলা কি? ক্লিয়ার? আমাদের যে সমীকরণটা ছিল, যেমন আমাদের 2 ইউ স্কোয়ার, ইউ স্কোয়ারের মান কত ছিল? দেখো এক্স স্কোয়ার ইকুয়াল টু 2 ইউ স্কোয়ার, 2 ইউ এর মানটা কত ছিল? ইউ এর মান ছিল হচ্ছে 4, তাই না? তাহলে 4 এর বর্গ, আর এর মানটা কত ছিল দেখি, মানগুলা কই কই কই, এর মান ছিল 2 আর ইউ এর মান ছিল 4, দেখি মানগুলা একটু বসাই। এর মান ছিল 2, 2 2 কাটাকাটি গেল, 4 4 16। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 ওয়াই, সমীকরণটা হচ্ছে এরকম, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 ওয়াই। দেখো আমি তোমার এখন মান এনে দেখাই দিচ্ছি, তোমার এখানে মান এনে দেখা দেবো। এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 ওয়াই, 16, ঠিক আছে, এক্স স্কোয়ার ইকুয়াল টু 16 ওয়াই।
তাহলে এই যে দেখো 4 সেকেন্ডে এখানে এই যে 16 16 দেখছো দেখছো আমি যে এখানে হাত দিছি দেখো দেখো এই যে 4 সেকেন্ড পর এখানে এই দেখো 16 16 ঠিক আছে 4 সেকেন্ড পর যে এখানে এই যে 16 16 এক্স আর ওয়াই 16 16,16 দেখছো 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 তাড়াতাড়ি দেখো এই যে 4 সেকেন্ডে 16,16 দেখলা এই যে কিছুই বুঝে না এই পাগল কিছুই বুঝে নাই এই যে 4 সেকেন্ড পর 16,16 এই যে এক্স এর 16 ওয়াই এর 16 ঠিক একইভাবে এদিকেও তাই দেখো 4 সেকেন্ড পর একটা পয়েন্ট আসবে 16 16 দেখো একটা পয়েন্ট আসবে 16 16 এই যে -16 16 দেখো আসছে ঠিক আছে -16 16 দেখো সেটাই আমরা কিন্তু এনে দেখাইছি বুঝলা ওকে ডান ওকে ওকে ঠিক আছে তাহলে এবার আসো তো নেক্সট 5 নম্বর বলা হচ্ছে একটা গ্রাফ দিয়ে দিছি তোমাকে বুঝছো বলা হচ্ছে এটা এক্স অক্ষ আর এটা ওয়াই অক্ষ এইখানে একটা বস্তু আছে এটা তোমরা করবা দেখি এই বস্তুটা হচ্ছে 1 কেজি ভরের বস্তু এম 1 কেজি এই বস্তুটা এম 1 কেজি ভরের বস্তু এই বস্তুর উপর একটা বল প্রযুক্ত হলো প্রযুক্ত বল এফ বল প্রযুক্ত হয়েছে এই প্রযুক্ত বলটা হচ্ছে 3i প্লাস 4j নিউটন এই বস্তুর উপর বল প্রযুক্ত হয়েছে এর আদি বেগ ইউ হচ্ছে 0 এখানে তার বেগ ছিল আদিতে তার বেগ ছিল 0 এই বলটা প্রযুক্ত হয়েছে তো কিছু সময় পর বস্তুটা এখানে গিয়ে পৌঁছাইছে এই বিন্দুতে পৌঁছাইছে পি বিন্দুতে তার স্থানাঙ্ক হচ্ছে 24, আমি জানি না ওয়াই কত আর কি ঠিক আছে পি বিন্দুতে কিছুক্ষণ পর পি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে এই যে পি বিন্দুটা কিছুক্ষণ পর বস্তুটা পি বিন্দুতে বল প্রয়োগ করা হয়েছে ফলে বস্তুটা পি বিন্দুতে গিয়ে পৌঁছাইছে পি বিন্দুতে তার স্থানাঙ্ক 24, মিটার এসআই এককে প্রকাশিত এটা মিটার তো এবার কোশ্চেন করছে 1 নম্বর কোশ্চেন হচ্ছে পি বিন্দুতে পৌঁছাইতে সময় কত পি বিন্দুতে পৌঁছাতে সময় নির্ণয় করো আর 2 নম্বর কোশ্চেন হচ্ছে সরণের মান কত সরণের মান নির্ণয় করো পি বিন্দুতে যে পৌঁছাইলো তো সরণের মান নির্ণয় করো আর 3 নম্বর হচ্ছে পি বিন্দুতে বেগ কত হবে আদি বেগ তো 0 ছিল আদি বেগ কত ছিল 0 ছিল তাহলে বল প্রয়োগ হলে ত্বরণ হবে না তাহলে ত্বরণ হলে তার তো বেগ বাড়বে তো যখন সে পি বিন্দুতে পৌঁছাবে সে পি বিন্দুতে পৌঁছানোর পরে তার বেগটা কত হবে সেটা বের করতে হবে কি ক্লিয়ার এই তো অনেকে অলরেডি উত্তর দিয়ে দিছে 1 নম্বরের উত্তর 4 সেকেন্ড তাহলে সময় হচ্ছে 4 সেকেন্ড গুড ভেরি গুড তাহলে সবাই একটু করো ট্রাই করো নাও নিজেরা ট্রাই করো করে দিলে তো করেই দিলাম সময় 1 মিনিট করো ট্রাই করো আসাদুল্লাহ হক অপু বলছে ভেক্টর করি নাই কি আর ট্রাই করব দাদা আপনিই করে দেন রিফাত বলছে দাদা আপনিই করে দেন ভেক্টর পড়ে আসো ভাই ভেক্টর পড়ে এই ক্লাসগুলো করো না হলে গাধার খাটনি কাটতেছো তুমি বুঝলা ভেক্টরটা পড়ে আসো দ্রুত ভেক্টরটা পড়ে আসো ভেক্টরটা পেইড গ্রুপেও সুন্দর ক্লাস আছে ইউটিউবেও ফ্রি লেকচার দেওয়া আছে ভেক্টরের করে আসো ওকে তাহলে চলো দেখো খুবই সহজ ম্যাথ দেখো আদি বেগ কত 0 তাহলে প্রথমে তুমি যদি ভেঙে করতে চাও এক্স অক্ষ ওয়াই অক্ষ 2 অক্ষ বরাবর ভেঙে করতে চাও দেখো ভাই খুবই সহজ জিনিস এক্স অক্ষ আর ওয়াই অক্ষ আসলে আমরা ভেঙে করবো কোনো সমস্যা তো নাই এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর লিখবো আর কি আদি বেগ 0 তাহলে এক্স অক্ষ বরাবরও আদি বেগ 0 ওয়াই অক্ষ বরাবরও আদি বেগটা 0 দ্বিমাত্রিক শোনো ভাই দ্বিমাত্রিক গতির ম্যাথ ভয় পাওয়ার কিছু নেই দ্বিমাত্রিক গতির ম্যাথ একমাত্রিক গতির মতো
তুমি সরল রৈখিকভাবে গাড়ি যদি চলে, সরল রৈখিকভাবে সরল রেখায় একমাত্রিকভাবে চলে, তুমি তখন সূত্র খাটাও না, ওই সূত্রগুলাই তুমি খাটাবা, জাস্ট দুইবার করে খাটাবা, জাস্ট দুইবার করে খাটাবা। তাহলে দেখো কি বলছে, এক্স অক্ষে তার আদিবেগ শূন্য, ওয়াই অক্ষে তার আদিবেগ শূন্য। কেন? তার আদিবেগ এমনি তো সে স্থির ছিল, তাহলে এক্স অক্ষ বরাবর আদিবেগ ছিল না, ওয়াই অক্ষ বরাবর কোনো আদিবেগ ছিল না, তাই না? এম এর মান 1 কেজি, ভর তো কোনো উপাংশ বিভাজন হয় না, ভর তো স্কেলার, ভর কি রাশি? স্কেলার রাশি, তাহলে ভরের কোনো উপাংশ বিভাজন হয় না, ভর ভর, এম 1 কেজি। বল হচ্ছে এফ ইকুয়াল টু 3i + 4j, বুঝছো? বল বুঝছো? দেখো তো, এই যেটা হচ্ছে এফ এক্স আর এই যেটা হচ্ছে এফ ওয়াই, এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর বল 3 নিউটন, ওয়াই অক্ষ বরাবর বল 4 নিউটন, 4 নিউটন। তাহলে এবার দেখো ভর তো তুমি জানো, তাহলে এক্স অক্ষ বরাবর ত্বরণ বের করতে পারবে না, এফ এক্স ডিভাইডেড বাই এম। তাহলে 3/1 মানে 3 কেজি, মানে 3/1 1 কেজি, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এ ওয়াই হচ্ছে এফ ওয়াই ডিভাইডেড বাই এম, তাহলে এফ ওয়াই এর মানটা কত? 4/1, তাহলে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, তাহলে এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর আদিবেগ, ত্বরণ, বল বের করে নিলাম। এবার তুমি দেখো তো ভাই, এটা এক্স অক্ষ বরাবর সরণ এক্স, ওয়াই অক্ষ বরাবর সরণ ওয়াই দেওয়া আছে না, এই যে এখান থেকে এইটুকুই তো এক্স আর এটাই তো ওয়াই, অর্থাৎ বস্তুটা এখান থেকে বল প্রয়োগে এখানে গেছে, তাহলে তার দেখো তার গতিটা একমাত্রিক না দ্বিমাত্রিক। এই যে ওয়াই অক্ষ বরাবর তার সরণ, এটা হচ্ছে এক্স অক্ষ বরাবর তার সরণ, তাহলে গতিটা কয় মাত্রিক? দ্বিমাত্রিক সরণ, দ্বিমাত্রিক গতি, গতিটা দ্বিমাত্রিক গতি, গতিটা দ্বিমাত্রিক গতি। ঠিক আছে, এটা ওয়াই এটা এক্স, কি ঠিক আছে? তাহলে দেখো এক্স এর মান দেওয়া আছে 24 মিটার, ওয়াই এর মান জানি না কত, বের করতে হবে। তো এইবার আসো, দেখো এই পয়েন্টে যখন পৌঁছাইছে, এক্স 24 মিটার দেওয়া আছে না, দেখো ম্যাথ এখানেই হয়ে যাবে, জাস্ট 2 লাইনের ম্যাথ। এক্স ইকুয়াল টু, তাহলে আমরা এটা লিখতে পারি তো ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, লিখতে পারি তো নাকি? তাহলে এক্স এর মান 24, হ্যাঁ, ইউটি তো 0 প্লাস হাফ এর মান 3 টি স্কোয়ার, তাহলে 24 গুণ 2 48, 3 48/3 বা 3 আর 24, তাহলে 8 আর 2 গুণে 16, তাহলে অতএব টি √16, তার মানে 4 সেকেন্ড। তাহলে বলো পি বিন্দুতে পৌঁছাইতে কত সময় লাগছে? এই যে 4 সেকেন্ড সময় লাগছে পি বিন্দুতে পৌঁছাইতে। তাহলে পি বিন্দুতে পৌঁছানোর সময় বের হয়ে গেল। এবার বলো তো পি বিন্দুতে পৌঁছাইতে 4 সেকেন্ড সময় লাগছে, এটা এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর আলাদা আলাদা করে 4 সেকেন্ড, আলাদা আলাদা করে একটা এক্স অক্ষ বরাবর 4 সেকেন্ড, ওয়াই অক্ষ বরাবর 10 সেকেন্ড, এরকম না। সময়ের সময়ের কোনো উপাংশ হয় না, সময় স্কেলার রাশি, ভর স্কেলার রাশি। ঠিক আছে, এমডি ফাহিম হাসান বলছে ভাই বুঝি নাই। এই পাগল, বুঝবা না কেন? এক্স অক্ষ ওয়াই অক্ষ 2 অক্ষ বরাবর হিসাব করতেছি, আদিবেগ 0 আছে না? এই বলো আদিবেগ 0 হলে এক্স অক্ষ বরাবর আদিবেগ কত? 0। ওয়াই অক্ষ বরাবর আদিবেগ কত? 0। বল প্রযুক্ত হয়েছে এটা, তাহলে এটা দ্বিমাত্রিক, তাহলে এটা এফ এক্স এটা এফ ওয়াই। এক্স অক্ষ বরাবর বলের মান 3 নিউটন, ওয়াই অক্ষ বরাবর বলের মান 4 নিউটন। আমি ধাপে ধাপে লিখলাম, তারপরে ত্বরণ বের করলাম 2 অক্ষ বরাবর, 2 অক্ষ বরাবর ত্বরণ বের করলাম, 2 অক্ষ বরাবর সরণ দেওয়া আছে, এক্স অক্ষ বরাবর দেওয়া আছে 24 মিটার, ওয়াই অক্ষ বরাবর দেওয়া নেই, ওয়াই অক্ষ বরাবর দেওয়া নেই। কি কথা বুঝছো? ওয়াই অক্ষ বরাবর দেওয়া নেই, তাহলে ওয়াই অক্ষ বরাবর ওটা আমরা বের করব। তাহলে এক্স ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, ইউ এর মান 0, হাফ এ, এই যে এ কোন অক্ষ বরাবর? এক্স অক্ষ বরাবর, তো এক্স অক্ষ বরাবর এ এক্স না, এখানে এ এক্স, সেই এ এক্স এর মান বসালাম, দিয়ে এখান থেকে সময় বের করলাম। তাহলে এই বিন্দুতে যাইতে সময় লাগছে 4 সেকেন্ড, 4 সেকেন্ড সময় লাগছে, তাহলে পি বিন্দুতে পৌঁছাইতে সময় বের করে ফেলছি। সরণের মান বের করো, তো এক্স অক্ষ বরাবর তো সরণ অলরেডি বসে আছে, শুধু ওয়াই অক্ষ বরাবর সরণ পাইলেই লব্ধি সরণ পাওয়া যাবে। তো ওয়াই অক্ষ বরাবর সরণ কেমনে বের করবো বলো? ওয়াই অক্ষ বরাবর, তাহলে ওয়াই অক্ষ বরাবর ইউ ওয়াই টি প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, মানে ওয়াই অক্ষ বরাবর সূত্রটা লিখলাম, আমি ওয়াই অক্ষ বরাবর সূত্রটা লিখছি। তাহলে ইউ ওয়াই 0, তো এই যে দেখো লেখা আছে সব, ইউ ওয়াই 0 লেখা আছে, প্লাস হাফ এ ওয়াই টি স্কোয়ার, এ ওয়াই এর মান 4, টি স্কোয়ার, টি এর মান কত সেকেন্ড? 4 সেকেন্ড, এই যে 4 সেকেন্ড বের করছি, তাহলে 4 এর বর্গ, তাহলে 4 এর বর্গ 16, 16 দুগুণে 32, তাহলে ওয়াই হচ্ছে 32 মিটার। তাহলে সরণের মান কত? তাহলে সরণের মান হচ্ছে √ওভার 24 স্কোয়ার প্লাস 32 স্কোয়ার, 40 মিটার, এটা হচ্ছে সরণের মান, বুঝলা? তারপরে বলতেছে পি বিন্দুতে বেগ কত?
পি বিন্দুতে বেগ বের করতে হবে, বেগ। তাহলে তুমি এক্স অক্ষ বরাবর বেগ বের করো, ওয়াই অক্ষ বরাবর বেগ বের করো, দুই অক্ষ বরাবর বেগ বের করে লব্ধি বেগ বের করো। তুমি যেমন এক্স অক্ষ বরাবর সরণ, ওয়াই অক্ষ বরাবর সরণ বের করে লব্ধি সরণ বের করছো, ঠিক তেমনি এক্স অক্ষ বরাবর আর ওয়াই অক্ষ বরাবর বেগ বের করে লব্ধি বেগটা বের করবা। তাহলে আসো এবার লব্ধি বেগটা বের করব, এবার লব্ধি বেগটা বের করব, বেগ, এবার বেগটা চাই। তাহলে বেগ চাই, বেগ দরকার 3 নম্বর। তাহলে বেগ আসো ভি এক্স। তাহলে ভি এক্স ইকুয়াল টু, আচ্ছা তুমি ভি ইকুয়াল টু কি লিখো আমার বলো তো? ভি ইকুয়াল টু বেগ বের করার জন্য ত্বরণ প্রযুক্ত হইলে, বল প্রযুক্ত হইলে ভি ইকুয়াল টু কি লিখো? ইউ প্লাস এটি লিখো। তাহলে ঘাবড়ানোর তো কিছু নাই, এটা এক্স অক্ষ বরাবর, তাহলে ইউ এক্স এ এক্স মানে 2 বার করবা, ম্যাথটা করবা 2 বার, আর কিচ্ছু না। ঠিক আছে, এরপর যদি কেউ না পারো তাহলে একেবারে মনে করো কাউরান বাজার বসাই দিব। কিন্তু ইউ এক্স এর মান 0, এ এক্স এর মান কত 3, আর টি এর মান কত 4, তাহলে 3 4 12 মিটার পার সেকেন্ড। এটা এক্স অক্ষ বরাবর তার শেষ বেগ, পি বিন্দুতে যখন পৌঁছাইছে এক্স অক্ষ বরাবর তার বেগ এটা। দেখি তো ওয়াই অক্ষ বরাবর বেগ কত? তাহলে ওয়াই অক্ষ বরাবর বেগ ভি ওয়াই, এটা ইকুয়াল টু ইউ ওয়াই প্লাস এ ওয়াই টি। তো ইউ ওয়াই এর মান 0, এ ওয়াই এর মান কত? এ ওয়াই এর মান কত? এই যে লেখা আছে সব রেডি, 4, আর টি কতক্ষণ? 4 সেকেন্ড পরে, তো 4 4 16, তাহলে 16 মিটার পার সেকেন্ড। এটা ওয়াই অক্ষ বরাবর, তাহলে লব্ধি বেগ কত? এটা ভি এক্স, এটা ভি ওয়াই, লব্ধি বেগ ভি কত? ভি হচ্ছে √12 স্কয়ার প্লাস 16 স্কয়ার। তাহলে 12 স্কয়ার প্লাস 16 স্কয়ার করলে কত হয়? 20 মিটার পার সেকেন্ড। এই হচ্ছে লব্ধি বেগের মান। শেষ। এই ম্যাথটা আমি অনেক ভেঙে চুরে করছি, এবার এই ম্যাথটা তাড়াতাড়িও করে ফেলতে পারি, খুবই তাড়াতাড়ি করে ফেলতে পারি। এটা ভেঙে চুরে করছি অনেক, ঠিক আছে, অনেক ভেঙে চুরে করছি। দেখো তাড়াতাড়ি করে ফেলতেছি, মানে তোমাদের এই লেভেলের এক্সপার্ট হইতে হবে, আস্তে আস্তে হইতে হবে এরকম। এটা ওয়াই, এটা এক্স। তাহলে তুমি দেখতেছো ভাই এই পয়েন্টে এই বস্তুর আদিবেগ দেওয়া আছে 0, বল প্রযুক্ত হয়েছে 3i প্লাস 4j এত নিউটন। এখন খালি দেখো, তুলবা না, এখন খালি দেখবা। এটা u0, এফ এইটা, তো কি বলছে আর কি বলছে জানো? কি দেওয়া ছিল জানো? এম এর মান 1 কেজি, এম এর মান দেওয়া আছে 1 কেজি, এটাই তো ছিল কোশ্চেনটাতে, এম এর মান 1 কেজি। তারপরে বস্তুটা পৌঁছাইছে কোথায়? এখানে পৌঁছাইছে, এখানে ছিল 24, ওয়াই, তো 24 হচ্ছে আমার এক্স, এক্স কমা ওয়াই, ঠিক আছে, 24 হচ্ছে এক্স, এক্স কমা ওয়াই। তাহলে লব্ধি সরণ এটা এস, এটা লব্ধি সরণ, এই এস এর মানটা আমাদের দরকার। তাহলে এবার আসো বোর্ডে দেখো, দেখো এক্স ইকুয়াল টু এই যে এক্স ইকুয়াল টু ইউ এক্স টি প্লাস হাফ এ এক্স টি স্কোয়ার। তাহলে দ্রুত যদি আমি টাইমটা বের করে নিতে পারি, এক্স এর মান কত? 24, আদিবেগ এমনি 0, তো তার এক্স অক্ষ, ওয়াই অক্ষ, সব অক্ষ বরাবর, দুনিয়ার সব অক্ষ বরাবর আদিবেগ 0। ত্বরণ লাগবে এই যে হাফ এ এক্স টি স্কোয়ার। দেখো এটা বল, এটা ভর, তাহলে ত্বরণ বের করবো, কোনো ব্যাপার না, একবারে বের করবো, একবারেই বের করবো, একেবারে ভেক্টর ফরম্যাটে, এফ ডিভাইডেড বাই এম। তাহলে 3i প্লাস 4j ডিভাইডেড বাই এম, 1 কেজি, ভাগ দিয়ে দাও। তাহলে 3 ভাগ 1 3, তাহলে 3i, 4 ভাগ 1 4, তাহলে 4j এত মিটার পার সেকেন্ড। এইটা হচ্ছে ত্বরণের মান, এত মিটার পার সেকেন্ড স্কোয়ার, এটা ত্বরণ। তো এই দেখো তো, এইটা এক্স অক্ষ বরাবর ত্বরণ, আর এটা ওয়াই অক্ষ বরাবর ত্বরণ। তা আমার ওখানে লাগবে এক্স অক্ষ বরাবর ত্বরণ, তো এক্স অক্ষ বরাবর ত্বরণ 3, তাহলে হাফ, এটা 3t স্কোয়ার। তাহলে এবার দেখো এখান থেকে এই যে টি এর মান 3 8 24, 8 2 16, তাহলে টি এর মান 4 সেকেন্ড। চট করে টি এর মানটা বের করে ফেললাম। এইবার দেখো সব করবো জাস্ট 2 লাইনে, সব হিসাব করবো 2 লাইনে। এস লাগবে, সরণ লাগবে, ওকে, কোনো ব্যাপার না। সরণ হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার, ঠিক আছে। সরণ লাগবে, লব্ধি সরণ লাগবে, কোনো ব্যাপার না। ইউ এর মান 0, হাফ, বলো এ কই? এই যে এ, তাহলে এ হচ্ছে একেবারে ভেক্টর ফরম্যাটে হিসাব করছি, 3i প্লাস 4j টি স্কোয়ার। টি এর মান কত? টি এর মান কত বের করছো? 4, 4 স্কোয়ার। দেখো তো 4 এর বর্গ 16, 16 ভাগ 2 8, 3 8 24i এবং 4 8 32 জে। এই দেখো চলে আসছে সরণ দেখো চলে আসছে। এই যে দেখো এটা এক্স এর মান, যেটা 24 দেওয়া ছিল, তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান 32, বের করে ফেলছি আমরা, একবারে বের করে ফেলছি। তাহলে এস ইকুয়াল টু √24 স্কোয়ার 32 স্কোয়ার, মান বের করবা 40 মিটার পার সেকেন্ড। বেগ বের করতে চাও, 2 বারে বেগ বের করছিলাম আগে, দেখো আগে ভি এক্স বের করছিলাম, ভি ওয়াই বের করছিলাম, মানে ছোট মানুষরা এটা করবে। তুমি যদি একটু বড় মানুষ হয়ে যাও তাহলে তুমি কি করবা? ভি লাগবে, ওকে, সমস্যা নেই, ভেক্টর ফরম্যাটে ইউ প্লাস এটি, তাহলে ইউ এর মান 0, এ এর মান, এই যে এ এর মান 3i প্লাস 4j,
3i প্লাস 4j এত টি, টি কত 4, তাহলে 3 4 12i 4 4 16j, ঠিক আছে। তাহলে বেগ ভি এর মান লাগবে, ওকে, √12 স্কয়ার 16 স্কয়ার, তাহলে 20 মিটার পার সেকেন্ড। বুঝছো বুঝছো বলো, দেখো মিলছে কিনা। 20 মিটার পার সেকেন্ড 12 স্কয়ার 16 স্কয়ার, 20 মিটার পার সেকেন্ড 12 স্কয়ার 16 স্কয়ার, বলো মিলছে কিনা। ঠিক আছে, কোণ দিতে হবে না, কোথায় তুমি কোণ দিবা, আমি তো ভেক্টর ফরম্যাটে লিখছি, কোথায় কোণ দিব। আই যে কে দিয়ে প্রকাশ করি কি আমি কোণ দিয়ে হিসাব করার জন্য, আয়ত একক ভেক্টর দিয়ে হিসাব করি কি আমি কোণ দিয়ে হিসাব করার জন্য না। বুঝতে পারছো, ভেক্টর ফরম্যাটে করছি আর ভেঙে চুরে একেবারে ছোট মানুষরা যেভাবে বুঝে সেভাবে করে দিছি। তাহলে বলো বোঝা যাবে কিনা। আমি তোমাকে আজকের ক্লাসে কিছু ভাবনা চিন্তা করার উপাদান দিচ্ছি, যে নাও ভাবো, এইগুলা নিয়ে তোমার ভাবতে হবে, তোমার চিন্তা ভাবনা করতে হবে, তাহলে তোমার চিন্তা চেতনার জগৎটা বড় হবে। এগুলা নিজে নিজে বুঝে বুঝে করতে হবে। একটা ম্যাথ তুমি নিজে বুঝে করার যে আনন্দ, নিজে বুঝে করার যে মজা, এটার সাথে দুনিয়ার কোনো কিছুকে কম্পেয়ার করতে পারবা না। ঠিক আছে, আমি তোমাকে হাজার বুঝাই দিলাম, তুমি খুব ভালো বুঝে গেছো, চমৎকার বুঝে গেছো। এটার তুলনায় যখন তুমি নিজে নিজে একটা প্রবলেম সলভ করবা, সলভ করে নিজে প্রবলেম সলভ করে নিজে মিলাই ফেলবা, তখন দেবা অন্য লেভেলের মজা পাবা। ঠিক আছে, অবশ্যই বুঝে কোনো একটা জিনিস যখন আমি বুঝাই দিব তুমি মজা পাবা, ঠিক আছে, কিন্তু যখন নিজে বুঝবা তার চেয়ে কয়েক গুণ বেশি মজা পাবা, এবং ওই জিনিসটা বেশিক্ষণ তোমার মাথার মধ্যে থাকবে। তা আমি তোমার আজকের ক্লাসে ভাবনা চিন্তা করার রাস্তা দেখাই দিচ্ছি, যে দেখো ভেক্টর ফরম্যাটে এভাবে হিসাব করা যায়, এভাবে হিসাব করা যায়, আমি তোমাকে রাস্তাগুলো দেখাই দিচ্ছি। এই রাস্তাগুলোর মধ্যে তোমার এখন হাঁটাচলা করতে হবে, ঠিক আছে, হাঁটাহাঁটি শিখতে হবে। তুমি একটা ম্যাথ এখানে যে ম্যাথটা করা দিলাম, তুমি পরীক্ষার খাতায় এই ম্যাথটা হুবহু কমন পাবা, এর কোনো গ্যারান্টি নেই। কিন্তু তুমি তোমার কনসেপ্ট পরিষ্কার করে রাখো, তোমার চিন্তাটা সুন্দরভাবে ক্লিয়ার করে রাখো, তাহলে তুমি দেখবা এই টাইপের যে ম্যাথ দেওয়া হোক তুমি নিজে করে ফেলতে পারবা। বুঝছো? ঠিক আছে, আর মূল কথা হচ্ছে যা করবা না কেন, আমরা যা এখন পড়বো না কেন, সব পড়তে ভেক্টর অধ্যায়ের বেসিক জ্ঞান লাগবে। তুমি ভেক্টর না পড়ে নিউটনের বলবিদ্যা পড়তে আসছো, তাহলে মনে করো তোমার এখন এখানে থাকার কথা না, তোমার একেবারে পাবনায় গিয়ে পাগলা কারোতে ভর্তি হওয়ার কথা, কারণ তুমি তো একটা পাগলের মতো কাজ করতেছো। তোমার আগে ভেক্টর অধ্যায় পড়তে হবে, ভেক্টর অধ্যায় বুঝতে হবে, বেজ ওইটা ভিত্তি। একটা বিল্ডিং এর দেখবা মাটির নিচে যখন পাইলিং করে বেজ তৈরি করে, ওই বেজ মনে করো ওইটা তৈরি করতে অনেক সময়, যখন মনে করো ফ্লোর গাঁথা হয়ে যায়, দেখবে একটার পর একটা ফ্লোর গাঁথা হয়ে যাচ্ছে, ঢালাই হয়ে যাচ্ছে, বিল্ডিং দেখবা কয়েকদিনের মধ্যে দাঁড়ায় গেছে। কিন্তু ওই বিল্ডিং এর নিচে যেটা দেখা যায় না, মাটির নিচে যে অংশটা আছে, ওই অংশটা তৈরি করতে কিন্তু অনেক খাটাখাটনি, অনেক পরিশ্রম, কারণ ওইটার উপরেই পুরো বিল্ডিং এর ইমারতটা দাঁড়ায় থাকবে। তো তোমার যদি ভিত্তিটা শক্ত না হয়, তুমি হালকার উপর ঝাপসা পড়তে আসিও না। তুমি ভেক্টর অধ্যায়টা আগে পড়ো ভালো করে, যার ভেক্টর অধ্যায় পড়া নেই। এখানে অনেকে কমেন্ট করছো, ভাই ভেক্টর অধ্যায় পড়িনি, ভেক্টর অধ্যায় পড়িনি। ভেক্টর অধ্যায় না পড়লে নিউটনের বলবিদ্যা বুঝবা না, তুমি আত্মার শান্তি পাবা না। হালকার উপর ঝাপসা লাগে, আর 2 দিন পর যখন কৌণিক গতিতে যাব, তখন তো তুমি মনে করো চোখে দেখবা সরষা ফুল। বুঝলা? ঠিক আছে, 40 মিটার হবে, সরি মিটার পার সেকেন্ড লিখে ফেলছি, বুড়া হয়ে গেছি, বুঝছো, বয়স হয়ে গেছে, এখন কি আর করব, ভুল হয়ে গেছে, সরি। ভেক্টর রিভাইজ দিচ্ছে, গুড, ভেরি গুড, ভেক্টর রিভাইজ দিচ্ছ, গুড, ভেরি গুড। ঠিক আছে, এইবার আসো দেখো নিউটনের গতির দ্বিতীয় সূত্র আমরা পড়ছিলাম না গত ক্লাসে, শোনো এবার। নিউটনের গতির এই দ্বিতীয় সূত্রের আমরা আরো কিছু ফরম্যাট দেখব। তুমি 9-10-এ নিউটনের গতির, হ্যাঁ, দ্বিতীয় সূত্র তুমি পড়ছো, বুঝছো, জানছো, বাট তোমারে না সবগুলো সেক্টর দেখানো হয়নি, সবগুলো ক্ষেত্র তোমারে দেখানো হয়নি। তোমারে কিছু মানে একটা নির্দিষ্ট একটা ক্ষেত্র থেকে ঘুরাই নেওয়া হয়েছে, কিন্তু এর আরো 2টা ক্ষেত্র আছে, যে 2টা ক্ষেত্র তুমি দেখো নাই নিউটনের গতির দ্বিতীয় সূত্র। একটা জিনিস আসো, নিউটনের আমরা ভুল ধরবো আজকে, নিউটন সাহেবের ভুল ধরবো, নিউটনের যে গতিসূত্র সেই গতিসূত্রের এখন ভুল ধরবো আমরা। দেখো তুমি একটু জিনিস খেয়াল করে দেখো, গত ক্লাসে আমরা বুঝাইছিলাম যে একটা বস্তু যার ভর m, বস্তুটা ইউ বেগ নিয়ে চলছে, এবার এই বস্তুটার উপরে যদি তুমি এফ পরিমাণ বল প্রযুক্ত করো, তাহলে এফ পরিমাণ বল প্রযুক্ত করলে 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 বস্তুটার বেগ বাড়বে বা কমবে, কিছু হইতে পারে, তাহলে বেগটা চেঞ্জ হবে আর কি। তাহলে বেগটা চেঞ্জ হয়ে হলো ভি, তার ভরটা ছিল এম। বলো কিসের পরিবর্তন ঘটলো, দেখি বলো কিসের পরিবর্তন ঘটলো, বলো বলো বলো, কিসের পরিবর্তন ঘটলো? বল প্রয়োগে, বেগের, বল প্রয়োগে বেগের। একজন বলছে ভর বেগের, একজন বলছে বেগের, গুড, ভেরি গুড। বলো বল প্রয়োগে কিসের পরিবর্তন ঘটছে? বেগের পরিবর্তন ঘটছে, বেগের।
ইউ থেকে ভি হয়েছে, এম কিন্তু চেঞ্জ হয়নি, ভরের কোনো চেঞ্জ হয়েছে? তাহলে এবার আমার কথার একটু গভীরতাটা ধরার চেষ্টা করো। দেখো নিউটন বলছে বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া করলে ভরবেগের পরিবর্তন ঘটে, ভরবেগের পরিবর্তন ঘটে। ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক বা প্রযুক্ত বলের সমান। নিউটন সাহেব এই কথা বলছে যে ভরবেগের পরিবর্তনের হার। আমরা এখানে কি দেখতে পাচ্ছি? বল প্রযুক্ত করলাম, ভরের তো কোনো পরিবর্তন ঘটলো না। পরিবর্তন ঘটলো কার? বেগের। তো নিউটন কেন ভরকে হুদাই জড়াইলো? নিউটন বলছে ভরবেগের পরিবর্তনের হার, এটাই হচ্ছে প্রযুক্ত বল। আমি তো ভরের কোনো পরিবর্তন ঘটতে দেখছি না, আমি এখানে কার পরিবর্তন ঘটতে দেখছি? বেগের পরিবর্তন। এখানে বেগের পরিবর্তন ঘটছে, ভর তো কনস্ট্যান্ট। তাহলে নিউটন এখানে একটা হুদাই একটা মিথ্যা কথা বলছে না, ভর বেগের পরিবর্তন। হ্যাঁ, অনেকে বলতে ভাই বেগের পরিবর্তন ঘটলে তো ভর বেগের পরিবর্তন ঘটবে। হ্যাঁ সত্যি কথা, বেগের পরিবর্তন ঘটলে অবশ্যই ভর বেগের পরিবর্তন ঘটবে, কিন্তু আমরা বেগের পরিবর্তন দিয়েই বলতাম, ভরকে জড়াইতাম না। ভরকে কেন এর সাথে জড়াইলাম? তাহলে নিউটন কিন্তু এখানে ভুল করে ফেলছে। তাহলে তুমি এবার মনে করো যে নতুন নিউটন হয়ে যাও, তাহলে তুমি নতুন করে নিউটনের সূত্রের ভুল ধরে ফেলছি আবিষ্কার করে ফেলো। কি তাই কি বলো? তাই কি হবে? তাই না? দেখো তো নিউটন এইখানে ব্যাপারটা কি হচ্ছে, যে বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ করলে বেগের পরিবর্তন ঘটলো, নিউটন বলছে ভরবেগের পরিবর্তন ঘটলো। তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না? অনেকে বলতে পারো ভাই বেগের পরিবর্তন ঘটলে ভরবেগের পরিবর্তন তো ঘটছে। হ্যাঁ অবশ্যই ঘটছে, কিন্তু ভর, নিরীহ ভরকে জড়ানোর কি দরকার ছিল? নিরীহ ভরকে ভরকে আলাদা করে রাখতাম আমরা। আমরা বেগের পরিবর্তন দিয়ে বলতাম যে ভর মানে বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া করলে বেগের পরিবর্তন ঘটে, আর বেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এটা আমরা বলতাম। আমরা ভর বেগকে জড়াইতাম না। কি কথা বুঝছো? কিন্তু নিউটন কি করছে? ভর বেগকে জড়াইছে। এইবার শোনো, বস্তুর উপর বল প্রয়োগ হলে ভর বেগেরই পরিবর্তন হয়, শুধু যে বেগের পরিবর্তন হবে এমন কোনো কথা নেই। আসলে আমরা যেটা এখন ভাবতেছি ওটাই ভুল। আমরা আসলে নিউটনের সূত্রটাকে ওভাবে একেবারে ক্লিয়ার করে এখনো বুঝিনি। নিউটন বলছে ভরবেগের পরিবর্তনের হারই প্রযুক্ত বলের সমান। নিউটন ঠিকই বলছে, কারণ বস্তুর উপর বাহ্যিক বল ক্রিয়া করলে বস্তুর ভরবেগের পরিবর্তন ঘটে। এইবার ভরবেগের পরিবর্তন ঘটতে পারে তিন ভাবে। শুধু বেগের পরিবর্তনের কারণে ভরবেগের পরিবর্তন ঘটে, যেমন উপরে যেটা ঘটছে, বেগের পরিবর্তন হয়েছে সুতরাং ভরবেগের পরিবর্তন ঘটেছে। শুধু ভরের পরিবর্তনে, ভরের পরিবর্তন, হ্যাঁ বল প্রয়োগে ভরেরও পরিবর্তন ঘটে। ঠিক আছে, এইটা শুনে তোমার একটু ধাক্কা লাগবে। হ্যাঁ বল প্রয়োগে ভরের পরিবর্তন ঘটে, উত্তর হচ্ছে হ্যাঁ বল প্রয়োগে ভরেরও পরিবর্তন ঘটে। তাহলে ভরের পরিবর্তনেও ভরবেগের পরিবর্তন ঘটে। আর একটা জিনিস কি? আরেকটা জিনিস হচ্ছে ভর আর বেগ দুটোরই পরিবর্তনে ভরবেগের পরিবর্তন ঘটে। একজন চলে গেছে মডার্ন ফিজিক্সে, একজন বলছে মডার্ন ফিজিক্স না না না, মডার্ন ফিজিক্সে এখন আসো না, নিউটন মডার্ন ফিজিক্স জানতোই না। ঠিক আছে, মডার্ন ফিজিক্সের হিসাব নিকাশ তো আইনস্টাইন করছে, তাই না? মডার্ন ফিজিক্সের হিসাব নিকাশ তো আইনস্টাইনের হাত ধরেই তো মডার্ন ফিজিক্সের সূচনা। তো নিউটনে হচ্ছে নিউটনীয় বলবিদ্যা, নিউটনীয় বলবিদ্যাতে মডার্ন ফিজিক্স আসবে না। ঠিক আছে, আপাতত আমরা মডার্ন ফিজিক্সে যাব না। তাহলে বাহ্যিক বল প্রয়োগ করলে বেগ ভর আর বেগ দুটোরই পরিবর্তন ঘটে, আলটিমেটলি ভরবেগেরই পরিবর্তন ঘটে। ভরের পরিবর্তনে ভরবেগের পরিবর্তন হয়, বেগের পরিবর্তনের কারণে ভরবেগের পরিবর্তন হয়, ভর আর বেগ দুটোর পরিবর্তনের কারণেই ভরবেগের পরিবর্তন ঘটে। তিনটা ঘটনা ঘটতে পারে। আমরা 9-10-এ জাস্ট একটা আলোচনা করছি, শুধু বেগের পরিবর্তনের জন্য ভরবেগের পরিবর্তন যেটা, বেগের পরিবর্তনে ভরবেগের পরিবর্তন যেটা, শুধু সেই ক্ষেত্রটা আলোচনা করছি, বাকি দুইটা আলোচনা করি নাই। এই বাকি দুইটা এখন আমার আলাদা আলোচনা করা লাগবে। ভর কেমনে চেঞ্জ হয়, এটাই তো কথা ভাই। বল প্রয়োগ করলে ভর চেঞ্জ হয়, ইয়েস বল প্রয়োগ করলে ভর চেঞ্জ হয়। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রকেট। এর একটা প্রকৃষ্ট উদাহরণ হচ্ছে রকেট। একটা রকেট যখন উৎক্ষেপণ করা হয়, দেখবা রকেট প্রচন্ড বেগ নিয়ে নিচের দিকে জ্বালানি নির্গমন করে। এই জ্বালানি নির্গমনের যে থার্স্ট ফোর্স, এটা নিয়ে রকেট আস্তে আস্তে উপরের দিকে উঠে যায়। তাহলে রকেটের ক্ষেত্রে এই জ্বালানির ভরের পরিবর্তন ঘটে, জ্বালানির ভরের পরিবর্তন ঘটে, নিচের দিকে জ্বালানি ছুড়ে দেয়। দেখবা রকেট যত উপরে যাচ্ছে তত বেশি করে জ্বালানি নিচের দিকে ছুড়ে দিচ্ছে আর কি। তো জ্বালানি ছুটতে ছুটতে দেখবা রকেট আসলে কি, স্যাটেলাইট উৎক্ষেপণের জন্যই তো রকেট। দেখবা রকেট উপরে যায় আর জ্বালানির যে প্রকোষ্ঠ একটা একটা করে প্রকোষ্ঠ খুলে নিচের দিকে ফেলে দেয়। তাহলে এটা হচ্ছে রকেট। কি কথা বুঝছো? তাহলে আসো আমরা এবার এই তিনটা ক্ষেত্রে একটু বুঝি। নিউটন সাহেব আমাদের বলছে যে ভরবেগের পরিবর্তনের হারই হচ্ছে প্রযুক্ত বল, অর্থাৎ ডিডিটি অফ পি। ঘটনা সত্য, ডিডিটি অফ পি ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বল। এবার এর ক্ষেত্র হচ্ছে তিনটা ক্ষেত্র। তাহলে সেই তিনটা ক্ষেত্র নিয়ে আমাদের আলোচনা। কেস ওয়ান সেটা হচ্ছে বেগের পরিবর্তন, ভর কনস্ট্যান্ট, যেটা ওই যে উপরে ঘটছে। বেগের পরিবর্তন,
ভর এম হচ্ছে কনস্ট্যান্ট, যেটা উপরে ঘটছে। বল প্রয়োগ করছি ফলে বেগের পরিবর্তন ঘটছে, কিন্তু ভরটা কনস্ট্যান্ট আছে। এই ক্ষেত্রে এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি। তাহলে দেখো একটু ভালো করে বুঝিও। ডিডিটি অফ পি হচ্ছে ভরবেগ এম বি। এখন আমরা বড় হয়েছি, ডিফারেন্সিয়েশন মেথডে প্রমাণ করব। কে কনস্ট্যান্ট পড়ো, এম কনস্ট্যান্ট। তাহলে সুন্দর করে এম যাবে বাইরে, ডিভি ডিভাইডেড বাই ডিটি। এম গেল বাইরে, ডিভি ডিভাইডেড বাই ডিটি। ঠিক আছে, চেনো ডিভি ডিভাইডেড বাই ডিটিকে চেনো? এই ডিভি ডিভাইডেড বাই ডিটি এটা হচ্ছে বেগের পরিবর্তনের হার, দ্যাট মিনস ত্বরণ। তাহলে এম এ, এইটাই আমরা জানতাম গত ক্লাসে, এটাই আমরা প্রমাণ করছি। এটা একটা ক্ষেত্র, বুঝছো? এফ ইকুয়াল টু এম এ, এটা একটা সূত্র। এফ ইকুয়াল টু এম এ, এটা একটা ক্ষেত্র, কিন্তু আরো একটা ক্ষেত্র আছে, আরো দুটো ক্ষেত্র আছে। ঠিক আছে, চেনা চেনা লাগে, হ্যাঁ এই তো চেনা চেনা লাগে। এবার আসো কেস টু। কেস টু হচ্ছে বেগ কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, ভর পরিবর্তন, ভরের পরিবর্তন, এম পরিবর্তন হবে। এটা হয়? উত্তর হচ্ছে হ্যাঁ হয়। তো এটা হয় কি না? অবশ্যই হয়। চিন্তা করো একটা বেলুনের কথা চিন্তা করো তো। মনে করো একটা বেলুন, রকেট আর বেলুন ওই একই রকম। ধরো একটা বেলুন, এই বেলুনটা ধরো অনেক সময় দেখবা বার্থডে প্রোগ্রামের জন্য ধরো বেলুন ফুলাইছো, ফুলানোর পরে গিট দিতে যাবা, গিট দেওয়ার পরে হঠাৎ করে বেলুনটা হাত ফসকে সরে গেল। তখন দেখবা বেলুনটা সাই করে উপরে উঠে যায়। কেন গেল বেলুনটা উপরে উঠে? অবশ্যই বেলুনের উপর কেউ ধাক্কা দিছে উপরে, না হলে তো উপরে ওঠার কথা না, তাই না? বেলুনের উপর বল প্রযুক্ত হয়েছে, না হলে তো বেলুনটা উপরে ওঠার কথা না। এই বেলুনটা যে উপরের দিকে সাই করে উঠে গেল, তাহলে অবশ্যই বেলুনের উপর বল প্রযুক্ত হয়েছে, না হলে তো উপরে ওঠার কথা না। এবার বেলুনের উপর কেমনে বল প্রযুক্ত হলো? দেখো বেলুনের মধ্যে ছিল বাতাস, এই যে বেলুনের মধ্যে বাতাস ছিল, তাহলে নিচের দিক থেকে বাতাস নির্গত হয়েছে, এইভাবে বাতাস নির্গত হয়েছে। বাতাস নির্গমনের এই যে বেগটা, এই বেগটা হচ্ছে ভি। এই ভিটা কনস্ট্যান্ট, একটা নির্দিষ্ট বেগে বাতাস বের হয়ে গেছে। তাহলে ভিটা কনস্ট্যান্ট, নির্দিষ্ট একটা বেগে বাতাস বের হয়ে গেছে, ভিটা কনস্ট্যান্ট। ঠিক আছে, ভিটা কনস্ট্যান্ট, কি বের হয়ে গেছে? বাতাস। তাহলে ভেতরে বাতাসের যে ভর, সেই ভরের পরিবর্তন হয়েছে। তাহলে বলো কোনটা কনস্ট্যান্ট আর কোনটার পরিবর্তন হচ্ছে? ভেতর থেকে বাতাসটা বের হয়ে যাচ্ছে, বাতাস কমে যাচ্ছে, তাহলে কিসের পরিবর্তন হচ্ছে? এম এর পরিবর্তন হচ্ছে। রকেটের ক্ষেত্রেও তাই করা হয়। রকেটের মধ্যে ব্যবহার করা হয় জ্বালানি, গ্যাস ব্যবহার করা হয়। আর রকেট প্রচন্ড বেগ দিয়ে নিচের দিকে জ্বালানি নির্গমন করে, জ্বালানি নিচের দিকে নির্গত করে। তো জ্বালানি নির্গমনের হার, মানে জ্বালানি পুড়তে থাকে, জ্বালানি পোড়ার হার ডিএম বাই ডিটি, ভর পরিবর্তনের হার। ঠিক তেমনি এখান থেকে গ্যাস বের হয়ে যাওয়ার হার ডিএম বাই ডিটি। বুঝতে পারছো? গ্যাস নির্গমনের হার, কিন্তু গ্যাস বের হয়ে যাচ্ছে একটা কনস্ট্যান্ট বেগ নিয়ে, ভি কনস্ট্যান্ট বেগ নিয়ে। তাহলে এই ক্ষেত্রে যদি আমি সূত্রটা লিখি, তাহলে কি লিখবো? এফ ইকুয়াল টু, ভাই ওই একই জিনিস, ডিডিটি অফ পি, আর পি মানে এম ভি। ডিডিটি অফ পি আর পি মানে কি? এম ভি। তো আমি এম এ একবারে লিখি এম ভি। এবার বাইরে যাবে কি? এবার বাইরে যাবে ভি, ঠিক আছে? বেগ কমে যাচ্ছে না, না একটা নির্দিষ্ট বেগে বের হয়ে যাচ্ছে। ধরো একটা নির্দিষ্ট বেগে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে? বেগ কমে যাচ্ছে না, ধরো এখানে একটা নির্দিষ্ট বেগে, ধরো একটা ফুটবল থেকে হাওয়া বের হয়ে যাচ্ছে একটা নির্দিষ্ট বেগে। ঠিক আছে, অনেকে বলতে পারো ভাই বেগ তো পরিবর্তন হতেও পারে। হ্যাঁ পারে, সেটার জন্য তো আরো একটা ক্ষেত্র আছে। বেগ তো পরিবর্তন হতেও পারে, বেগের জন্য তো আরো একটা ক্ষেত্র আছে বেগ পরিবর্তনের জন্য। তাহলে ভি গেল বাইরে, তাহলে পরিবর্তন ভরের, দেখো ডিএম বাই ডিটি, যে কনস্ট্যান্ট সে বাইরে আসবে, যার পরিবর্তন সে ভেতরে থাকবে। তাহলে এটাও কিন্তু একটা সূত্র, যে এফ ইকুয়াল টু ভি ডিএম ডিটি, বুঝছো? এফ ইকুয়াল টু ভি ডিএম বাই ডিটি, এই যে এটা সূত্র। তাহলে এটাও কিন্তু নিউটনের গতির একটা সূত্র, যেটা আমরা জানতাম না। ঠিক আছে, এটাও কিন্তু নিউটনের গতির একটা সূত্র, যেটা আমরা জানতাম না। আমাদের শুধু দেখানো হয়েছে এফ ইকুয়াল টু এম এ, এটা দেখানো হয় নাই, কারণ আমাদের তো এগুলো পড়ানো হয় নাই। এর আরও অনেক ক্ষেত্র আছে, এরপরে আমরা যখন ম্যাথ করবো তখন দেখতে পারবো। এবার আসো কেস থ্রি। কেস থ্রি হচ্ছে ভর পরিবর্তন, বেগ পরিবর্তন। ধরো এই বেলুনের কথাই চিন্তা করো, বেলুনের মধ্যে দিয়ে গ্যাস বের হয়ে যাচ্ছে, বাতাস বের হয়ে যাচ্ছে, বেগেরও পরিবর্তন হচ্ছে। এবার তখন বেগেরও পরিবর্তন হচ্ছে, ভরেরও পরিবর্তন হচ্ছে, দুটোরই পরিবর্তন হচ্ছে। তাহলে দুটোরই পরিবর্তন হতে পারে। তাহলে কেস থ্রি, তাহলে কেস থ্রি, ভর পরিবর্তন, বেগ ভি পরিবর্তন,
ভর পরিবর্তন বেগ ভি পরিবর্তন। তাহলে এরকম যদি হয় তাহলে কি হবে? তাহলে F ইকুয়াল টু ডি ডিটি অফ পি, তাহলে ডি ডিটি অফ পি, পি মানে এম ভি, ঠিক আছে? তাহলে এম বাইরে গেল ডিভি ডিটি, এম বাইরে গেল ডিভি ডিটি, ভি বাইরে গেল ডিএম ডিটি, এম বাইরে গেল ডিভি ডিটি, ভি বাইরে গেল ডিএম ডিটি। বলো এটা কে বোঝো নাই? বোঝো ইউবি মেথড, বোঝো ডিফারেন্সিয়েশনের ইউবি মেথড, ডিফারেন্সিয়েশনের ইউবি মেথড করেছো কি বলো? এই যে ডি ডিটি অফ ইউভি, ইউভি দুটো চলক, ঠিক আছে? ইউভি দুটো চলক, যদি দুটো চলক থাকে দুটোই পরিবর্তন হয় তাহলে কি নিয়ম জানো? ইউকে বের করে দিব, দিয়ে ভিকে অন্তরীকরণ ডিভি ডিএক্স, আর ভিকে বের করে দিব দিয়ে ইউকে অন্তরীকরণ ডিইউ ডিএক্স। বুঝলা? ভিকে বের করে দিব, বের করে দিয়ে ইউকে অন্তরীকরণ, ইউকে বের করে দিব, ইউকে বের করে দিয়ে মানে একটাকে রেখে আরেকটা, একটাকে রেখে একটা, ইউকে রেখে ভিকে অন্তরীকরণ, ভিকে রেখে ইউকে অন্তরীকরণ। এই তো গুড, অনেকে করছি, গুড, ভেরি গুড। তাহলে কি হবে এবার বলো? তোমরা নিজেরাই বলতে পারবা, নিজেরাই বলতে পারবা, নিজেরাই বলতে পারবা। এম কে রেখে ডিভি ডিটি আর ভি কে রেখে ডিএম ডিটি, ভি কে রেখে ডিএম ডিটি। এইটা হচ্ছে বলের সূত্র। আসলে বলের সূত্র মূলত এইটা, ঠিক আছে? কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে এই নিউটনের গতির দ্বিতীয় সূত্রটা বলো তো, তুমি যদি এখন বলো এফ ইকুয়াল টু এম এ, তাহলে বোঝা যাবে তুমি এখনো 9 10-এ পড়ো। তাহলে তুমি কি বলবা? তুমি তারা বলবা, যদি দোষ ঘাড়ে নিতে না চাও তাহলে তুমি বলবা যে এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি মানে এইটা, এই যে তুমি বলবা এইটা। এবার এটার মধ্যে ক্ষেত্র 3 আছে, এটার মধ্যে ক্ষেত্র 2 আছে, এটার মধ্যে ক্ষেত্র 1 আছে, তিনটাই আছে, ঠিক আছে? ডিডিটি অফ পি সবগুলোর সবগুলোর, ঠিক আছে? মাদার ল তো এইটা, তাই না? কথা বুঝছো? কলেজে 9 দিনে ক্যালকুলাস শেষ করে দিছে পুরো, গুড, ভেরি গুড। তাহলে তো খুবই ভালো, তাহলে তো ক্যালকুলাস তোমরা পারো। কথা বুঝছো? তাহলে কেউ যদি তোমাকে জিজ্ঞেস করে নিউটনের গতির দ্বিতীয় সূত্র বলো, তুমি কি বলবা? এফ ইকুয়াল টু এম এ। খবরদার বলো না, কারণ এফ ইকুয়াল টু এম এ শুধু একটা ক্ষেত্র, কিন্তু আরও দুটো ক্ষেত্র আছে, সেই দুটো তখন বলা হবে না। তাহলে তুমি কি বলবা? তুমি বলবা এফ ইকুয়াল টু ডিডিটি অফ পি, অথবা বলবা এফ ইকুয়াল টু এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি, এফ ইকুয়াল টু এম ডিভি ডিটি প্লাস ভি ডিএম ডিটি। এইটা বলবা, তাহলে আর কোনো দোষ ঘাড়ে যাবে না। কেন কোনো দোষ ঘাড়ে যাবে না? কারণ এর মধ্যে সবই আছে। তোমার এবার আমি দেখাই, দেখো এইটার মধ্যে তুমি প্রথম দুইটা পাবা, এটার মধ্যে তুমি প্রথম দুইটা পাবা, বলো তো পাবা কিনা? এটার মধ্যে প্রথম দুইটা পাওয়া যাবে কিনা? উত্তর হচ্ছে হ্যাঁ, পাওয়া যাবে এটার মধ্যে। কিভাবে দেখো তো? ধরো এম কনস্ট্যান্ট, এম কনস্ট্যান্ট, তো ভাই যদি এম কনস্ট্যান্ট হয়, দেখো দেখো তাকাও তাকাও, এম যদি কনস্ট্যান্ট হয়, এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিএম ডিটি তো 0। এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে তার তো কোনো পরিবর্তন হয় না, যে কনস্ট্যান্ট তার কি কোনো পরিবর্তন হয়? ডিএম ডিটি 0, এই যে ডিএম ডিটি এটা 0। এম যদি কনস্ট্যান্ট হয় তাহলে ডিএম ডিটি 0, তাহলে এটা 0। তাহলে এফ ইকুয়াল টু তখন হবে এম ডিভি ডিটি। দেখি তো মেলে কিনা, মেলে কিনা, মেলে কিনা। এম যদি কনস্ট্যান্ট হয়, কই এম কনস্ট্যান্ট, এই যে এম কনস্ট্যান্ট, তাহলে এফ ইকুয়াল টু এই যে এম ডিভি ডিটি, আর ডিভি ডিটি মানে এ, ডিভি ডিটি মানে এ, তার মানে এম এ, ওই যে সেই সূত্র। এবার যদি ভি কনস্ট্যান্ট হয় তাহলে দেখি, ভি যদি কনস্ট্যান্ট হয়, ভাই যে কনস্ট্যান্ট তার পরিবর্তনের রেট তো নেই, তার পরিবর্তনের রেট 0, তাহলে ডিভি ডিটি 0, এটা হয়ে যাবে 0, এটা থাকবে না। তাহলে এফ ইকুয়াল টু কি পড়ে থাকবে? ভি ডিএম ডিটি, এফ ইকুয়াল টু পড়ে থাকবে ভি ডিএম ডিটি। বোঝা গেল? এফ ইকুয়াল টু পড়ে থাকবে ভি ডিএম ডিটি। এই কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে আসো তো, তাহলে এবার দুই একটা ক্ষেত্র দেখি এবং ম্যাথ প্রবলেম সলভ করি। তো আমরা আগে কয়টা প্রবলেম সলভ করছিলাম? 5টা না? তো এবার আসো 6 নম্বর। 6 দেখো, বলা হচ্ছে একটি ট্রাক 50 মিটার পার সেকেন্ড বেগে সমবেগে চলছে। এই অবস্থায় ট্রাকটিতে 10 কেজি পার সেকেন্ড হারে বালু লোড করা হচ্ছে। বালু লোড করা হচ্ছে।
এই অবস্থায় ট্রাকটিতে 10 কেজি পার সেকেন্ড হারে বালু লোড করা হচ্ছে। ট্রাকটিকে সমবেগে রাখতে প্রযুক্ত বল কত? এটা আমাদের বের করতে হবে যে একটি ট্রাক এত সমবেগে চলছে। এই যে অনেক উত্তর বের করে ফেলছো। সুদীপ্ত বিশ্বাস, এই তোমার তো চেনা চেনা লাগতেছে। একটি ট্রাক 50 মিটার পার সেকেন্ড সমবেগে চলছে। এই অবস্থায় ট্রাকটিতে 10 কেজি পার সেকেন্ড হারে বালু লোড করা হচ্ছে। ট্রাকটিকে সমবেগে রাখতে হলে প্রযুক্ত বলের মান কত? দেখো ম্যাথ তো পেরে গেছো, কিন্তু একটু ফিল করে আসো তো। দেখো এইটা হচ্ছে একটা ট্রাক, এই ট্রাকটা সমবেগে চলতেছে, এই ট্রাকটা সমবেগে রাস্তা দিয়ে চলতেছে। তো সেই সমবেগটা হচ্ছে 50 মিটার পার সেকেন্ড, ভি 50 মিটার পার সেকেন্ড এই সমবেগ নিয়ে চলতেছে ট্রাকটা। এবার এই ট্রাকে বালু লোড করা হচ্ছে। আচ্ছা ভাই বলো তো, বালু লোড করা হলে কি হবে? আমি যদি এই ট্রাকের উপর বালু লোড করতে থাকি, ধরো উপর থেকে মনে করো যে বড় বড় এরকম মেশিন আছে, এই মেশিনগুলো দিয়ে ধরো দেখবো অনেক সময় কনস্ট্রাকশনের কাজে ব্যবহার করা হয়। বড় বড় মনে করো ওই যে ঢালাই করা হচ্ছে, ঠিক আছে, মনে করো একটা বিল্ডিং বহুতল ভবন তৈরি করা হবে। তো বহুতল ভবনের যে মনে করো ঢালাই করা হবে, সেই ঢালাইয়ের যে ওই যে খোয়া টোয়া যেগুলার আর কি বালু খোয়া সিমেন্টের যে মিশ্রণ, সেই মিশ্রণ মনে করো এইরকম একটা পাইপের মধ্য দিয়ে এসে এই ট্রাকের উপর পড়তেছে এবং তারপরে এই ট্রাকটা নিয়ে যাচ্ছে। এরকম একটা পাইপের মধ্য দিয়ে এসে এই ট্রাকের উপর পড়তেছে। তাহলে বালু লোড করা হচ্ছে ট্রাকের উপর, এভাবে বালু লোড করা হচ্ছে। বা অনেক সময় দেখবা ওই যে যারা হচ্ছে মাওয়া ঘাটে টাটে গেছো, নদীর ঘাটে টাটে গেছো, যেখান থেকে বালু উত্তোলন করা হয়, দেখবা নদীর মধ্যে থেকে বিশাল বড় একটা পাইপ দিয়ে এরকম বালু টেনে নিয়ে আসা হচ্ছে। তারপরে এরকম এই যে ট্রাকগুলো লাইন বাই লাইন ট্রাকগুলো আসছে, সেই ট্রাকগুলোর মধ্যে এভাবে বালু লোড করা হচ্ছে। তাহলে এই ট্রাকে বালু লোড করা হচ্ছে। আচ্ছা বলো তো, ট্রাকে যদি বালু লোড করা হয়, তাহলে এই যে বালু পড়ে ট্রাকটা ভারী হয়ে যাবে না? বালু পড়তেছে, তাহলে বালু পড়লে ট্রাকটা কি হয়ে যাবে? ভারী হয়ে যাবে না? বালু লোড করা হচ্ছে, তাহলে বালু লোড করা হলে ট্রাকটা তো ভারী হয়ে যাবে। তাহলে এবার ভালো করে বোঝো, দেখো একটু ফিল করো। বালু ফেলা হচ্ছে, তাহলে বালু ফেলা হলে ট্রাকটা ভারী হয়ে যাবে। তাহলে ভারী হয়ে গেলে তার বেগটা তো আর 50 মিটার পার সেকেন্ড হবে না। মনে করো তুমি দৌড়াচ্ছ 50 মিটার পার সেকেন্ড বেগে, আমি মনে করো যে তোমার ঘাড়ে একটা বোঝা চাপাই দিলাম, তাহলে তুমি কি আর 50 মিটার পার সেকেন্ড বেগে দৌড়াইতে পারবা? তাহলে তোমার বেগটা কমে যাবে না? কি কথা বুঝছো? তোমার বেগটা কি হয়ে যাবে? কমে যাবে না? তাহলে তোমার বেগটা এভাবে, আমি যদি তোমার ঘাড়ে যদি ভর ফেলতে থাকি, তোমার বেগ কমতে 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 জিরো হবে। ফিল করো ব্যাপারটা কি, তাই হবে না? তাহলে তোমার বেগটা কমে যাবে। তাহলে এখানে ড্রাইভার বসে আছে, বুঝছো? এই যে এই গাড়ির চালক এখানে বসে আছে, একটু ভালো করে ফিল করো ব্যাপারটা। গাড়ির চালক এখানে বসে আছে, ট্রাকের চালক। তো ট্রাকের চালককে আমি বলছি যে বালু তো লোড করা হচ্ছে, তো বালু লোড করা হইলে ট্রাকের কিন্তু বেগ কমতে থাকবে। তো বেগ কমতে কমতে একটু পরে থেমে যাবে। তো এই ড্রাইভারকে আমি বলছি যে ট্রাকের বেগ যেন না কমে, খবরদার বেগ যেন কমতে দেওয়া যাবে না। তাহলে বলো তো ড্রাইভার কি করবে, কি চালাকিটা করবে? বলো দেখি, ড্রাইভার কি চালাকিটা করবে? বেগ বাড়াবে কেমনে? পায়ে যে এক্সেলারেটর আছে, ইয়েস, এক্সেলারেটর একটু করে এক্সেলারেটর চাপ দিতে থাকবে। চাপ দিলে বেগটা কিন্তু বাড়বে। এখন বেগ বেড়ে কি 50-এর বেশি হবে না? কারণ বালু ফেলার কারণে তো বেগ কমে যাচ্ছে। সে বেগ কি করবে? 50-এ ধরে রাখার জন্য কিন্তু ব্রেক চাপ দিবে। তাহলে বেগটা কনস্ট্যান্ট রাখার জন্য, বেগটা 50 মিটার পার সেকেন্ড রাখার জন্য সে কিন্তু চাপ দিবে, সে কিন্তু মানে ব্রেকে চাপ দিবে। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে বেগটা কনস্ট্যান্ট রাখার জন্য সে ব্রেকে চাপ দিবে। তাহলে সে ব্রেকে চাপ দিল না, বল প্রয়োগ করলো না, তাহলে সেই প্রযুক্ত বলের মানটাই আমাদের বের করতে বলছে। দেখো একটা জিনিস খেয়াল করে দেখো, অনেকের কাছে মনে হতে পারে যে ভাই ট্রাকটিকে সমবেগে রাখতে প্রযুক্ত বল কেন? সমবেগে রাখলে সমবেগে কোনো ত্বরণ প্রযুক্ত হয়, তাহলে বল প্রযুক্ত হবে সমবেগে। চিন্তা করো, অনেকে এইভাবে চিন্তা করতে পারে যে সমবেগ তাহলে তো কোনো ত্বরণ হলো না, ত্বরণ যদি না হয় তাহলে তো বল শূন্য। তুমি তো কোনটা নিয়ে ভাবতেছো? তুমি তো F=ma নিয়ে ভাবতেছো, তুমি তো অন্য ক্ষেত্রে ভাবতেছো, তুমি তো মূল ক্ষেত্রটাতে আসো নাই, মূল ক্ষেত্রটাতে তুমি ভাবতেছো না। কি কথা বুঝছো? ক্লিয়ার? তাহলে তুমি মূল ক্ষেত্রতে আসো, তোমার এই ক্ষেত্রে আসে। এই ক্ষেত্রে কি হচ্ছে? এই ট্রাকের ভর আস্তে আস্তে বাড়তেছে, তাহলে ট্রাকের ভরের পরিবর্তন হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে না। তাহলে বেগটা কি আছে? কনস্ট্যান্ট আছে। তাহলে আমি আরেকবার বলি, ভালো করে শোনো। একটা ট্রাক 50 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এই ট্রাকের উপর এরকম বড় বড় বালুর পাইপ দিয়ে ট্রাকের উপর বালু ফেলা হচ্ছে। তো
বালু ফেলা হলে ট্রাকের ভর বেড়ে যাবে, আর ভর বেড়ে গেলে ট্রাকের বেগ কমে যাবে। ভর যদি বেড়ে যায় তাহলে ট্রাকের বেগটা কমে যাবে। তা আমি ট্রাকের বেগ তোমাকে বললাম যে খবরদার ট্রাকের বেগ কমানো যাবে না, ড্রাইভারকে বললাম ট্রাকের বেগ কমানো যাবে না, ট্রাকের বেগটা বাড়াই মানে একই রাখতে হবে। তাহলে সে তখন কি করবে, এক্সেলারেটারে চাপ দিবে, এক্সেলারেটারে চাপ দিয়ে বেগটাকে 50 মিটার পার সেকেন্ড বেগে ধরে রাখবে। তাহলে সে কিন্তু বল প্রয়োগ করতেছে, তাহলে সে কিন্তু বল প্রযুক্ত করতেছে, সেই প্রযুক্ত বলের মানটা আমাদের বের করতে বলছে। তাহলে F = DDT অফ P, ভরবেগের পরিবর্তনের হার হচ্ছে প্রযুক্ত বল। তাহলে DDT অফ P, P = কি mv, P = mv, DDT অফ P, P = mv। তাহলে এবার আসো কোনটা বাইরে নিব বলো, কোনটা পরিবর্তন হচ্ছে। তুমি এভাবে যদি মানে ডাইরেক্ট সূত্র দিয়ে যদি করো কোনো আপত্তি নেই আমার, আমি তোমাকে দেখাচ্ছি যে কোনটা পরিবর্তন হচ্ছে। ভরের এই যে বালু ফেলার রেট ডিএমডিটি, যে বালু লোড করা হচ্ছে তার রেট হচ্ছে 10 কেজি পার সেকেন্ড। এমসিকিউ টাইপ ম্যাথ, জাস্ট ফিল করতে হবে। এম গেল, ভি গেল বাইরে, এম তো খবরদার বাইরে যাবে না, ভি গেল বাইরে ডিএমডিটি। তাহলে ভি এর মান, বেগের মান কত, বেগের মান কত 50 মিটার পার সেকেন্ড, আর ডিএমডিটি কত, ডিএমডিটি 10। তাহলে 500 নিউটন বল প্রযুক্ত করা হচ্ছে, 500 নিউটন বল প্রযুক্ত করা হচ্ছে। কথা বুঝছো কি, ক্লিয়ার? এবার দেখো যদি এরপরও কেউ না বুঝো কোনো সমস্যা নেই, চিন্তা করো, আসো ট্রাক দিয়েই বুঝাবো তোমারে। এটা একটা ট্রাক, এটা একটা ট্রাক, এই ট্রাকটা এই ট্রাকটা 10 মিটার পার সেকেন্ড বেগে চলতেছিল। ট্রাকের ভর 80 কেজি, 80 কেজি ভরের ট্রাক। ঠিক আছে, ট্রাকটা চলতেছে 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 কত বেগে, 10 মিটার পার সেকেন্ড বেগে। ট্রাকের ভর কত কেজি, 80 কেজি। এইবার ট্রাকটা চলতেছে এই অবস্থায়, ট্রাকটা চলতেছে এই অবস্থায়, এই অবস্থায় জায়েদ খান, কে বলো, জায়েদ খান। এই জায়েদ খান কি করছে, এই ট্রাকের উপর লাফ দিয়ে পড়ছে। মানে মনে করো ট্রাকটা চলতেছে, ধরো তুমি ট্রাক চালায় যাচ্ছ, তুমি ধরো ড্রাইভার, তো তুমি ট্রাক চালায় যাচ্ছ, ঠিক আছে, তুমি ট্রাক চালায় যাচ্ছ। এবার তুমি দেখতেছো কি ওই যে রাস্তায় গাছের ডাল ধরে জায়েদ খান ঝুলে আছে। তো এবার কি হয়েছে, ট্রাক নিয়ে যাচ্ছ, জায়েদ খান লাফ দিয়ে তোমার ট্রাকের উপর পড়ছে। ঠিক আছে, গাছের ডালটা ছেড়ে দিয়ে জাস্ট তোমার ট্রাকের উপর পড়ে গেছে জায়েদ খান। এই যে জায়েদ খান ট্রাকের উপর বসে গেছে। জায়েদ খানের ভর হচ্ছে 20 কেজি। বলো তো, তুমি তো সমবেগে চালায় যাচ্ছিলা, কত বেগে চালায় যাচ্ছিলা বলো, তুমি কত বেগে চালায় যাচ্ছিলা বলো, 10 মিটার পার সেকেন্ড বেগে চালায় যাচ্ছিলা। জায়েদ খান 20 কেজি ভরে জায়েদ খান বসে গেছে। এবার বলো, এবার দেখি বলো কেমন বুদ্ধি তোমার, বলো তোমার গাড়ির বেগ কত এখন, এখন তোমার গাড়ির বেগ কত বলো। জায়েদ খান বসে, তোমার গাড়িটা ভারী হয়ে গেছে না, 100 কেজি হয়ে গেছে না, তাহলে তোমার বেগ কিন্তু আর 10 নেই। তাহলে বেগের মানটা কত হয়ে গেছে এবার বলো তো, 8, ইয়েস 8 মিটার পার সেকেন্ড। কেমনে, ভরবেগ সংরক্ষণশীল, ভরবেগ সংরক্ষণশীল, তাই না, ভরবেগ আদি ভর আদি বেগ, পি ইনিশিয়াল পি ফাইনাল, ভরবেগ সংরক্ষণশীল। তাহলে পি ইনিশিয়াল, ইনিশিয়াল ভর ইনিশিয়াল বেগ 80 × 10, ফাইনাল ভর 100, আর ফাইনাল বেগ সেটাই বের করতে চাই। তাহলে কত, 800 ভাগ 100, তাহলে ভি এর মান 8। তাহলে দেখো গাড়ির বেগটা কমে গেছে, তোমার হাতে নাতে দেখাই দিলাম। আসলে তুমি দৌড়াচ্ছিলে, তোমার ঘাড়ে যদি কেউ লাফ দিয়ে বসে পড়ে তো তোমার বেগ কমে যাবে না, স্বাভাবিক। তাহলে বেগটা কি হলো, কমে গেল, বেগটা কি হলো, কমে গেল, কমে কত হলো, 8 মিটার পার সেকেন্ড হলো, বেগটা কমে 8 মিটার পার সেকেন্ড হলো, তাই না? এইবার তুমি ড্রাইভার, তোমাকে আমি বললাম তোমার যে বেগ কমে গেল, তুমি তো কোনো ব্রেক দাও নাই, বলো তো তুমি কি কোনো ব্রেক দিছো বলো, তোমার বেগটা যে কমে গেল তুমি কি কোনো ব্রেক দিছো না, তুমি কিন্তু 10 মিটার পার সেকেন্ড বেগে চালাচ্ছিলা, তুমি কিছুই দাও না, ব্রেকও দাও না, এক্সেলারেটরও দাও নাই, হঠাৎ করে বেগ কমে গেছে। তাহলে অবশ্যই বেগ কমানোর পিছনে কোনো একটা বল দায়ী আছে, গাড়ির বেগ কমানোর পিছনে কোনো একটা বল দায়ী আছে, না হলে গাড়ির বেগটা কেন কমলো, অবশ্যই বল ক্রিয়া করে গাড়ির বেগটা কমাইছে, তাই না? তাহলে সেই বলটা ক্রিয়া করে গাড়ির বেগটা কমাইছে, তাহলে গাড়ির বিরুদ্ধে একটা বল ক্রিয়া করছে। তোমার কি করতে হবে জানো, গাড়ির বেগটাকে যদি 10 মিটার পার সেকেন্ড বেগে ধরে রাখতে হয়, তোমার বেগটা যদি গাড়ির বেগটা যদি 10 মিটার পার সেকেন্ড বেগে ধরে রাখতে হয়, তাহলে তোমার এই বলের বিরুদ্ধে বল দিতে হবে, সমপরিমাণ বল দিতে হবে। তাহলে এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি তুমি তাহলে কি করবা, গাড়ির বেগটাকে 10 মিটার পার সেকেন্ড বেগ ধরে রাখার জন্য, গাড়ির বেগ তো 8 মিটার পার সেকেন্ড বেগ হয়ে যাবে, 8 মিটার পার সেকেন্ড বেগ হইতে দেওয়া যাবে না। তাহলে তুমি বুদ্ধি করো তো, বুদ্ধি করে কি করবা, তুমি যদি গাড়ির বেগটা 10 মিটার পার সেকেন্ড ধরে রাখতে চাও, তাহলে তুমি তাড়াতাড়ি এক্সেলারেটর চাপ দিয়ে বেগটা বাড়ায় 10 মানে 10-এ রাখবা, 10 থেকে কমতে দিবা না। তাহলে তুমি তখন এক্সেলারেটর দিয়ে বল প্রয়োগ করলা না গাড়ির উপর বলো তো, তাহলে গাড়ির উপর তুমি বল প্রয়োগ করছো, প্রযুক্ত বল প্রয়োগ করছো, তাহলে সেই বলের মানটা আমরা বের করবো কেমনে, বের করবো কিভাবে? কেউ যদি বলো যে ভাই এভাবে বের করেন F = ma, আরে ভাই F = ma দিয়ে তো হবে না, কারণ এ তো 0, কারণ 10 মিটার পার সেকেন্ড আমি 10 মিটার পার সেকেন্ডই রাখছি,
তাই না? 10 মিটার পার সেকেন্ড আমি 10 মিটার পার সেকেন্ডই রাখছি, তাহলে 10 মিটার পার সেকেন্ড বেগ কনস্ট্যান্ট, তো বেগ যদি একই থাকে তাহলে এর মান কত? 0। তাহলে তুমি কি এই সূত্র দিয়ে কোনোদিন বলের মানটা বের করতে পারবা? পারবা না। F = ma হবে না, কারণ এবার তো বেগটা কনস্ট্যান্ট, চেঞ্জ হয়েছে ভরের, জায়েদ খান বসে গেছে। তাহলে তখন তুমি প্রযুক্ত বলটা বের করবা কিভাবে? F = v কনস্ট্যান্ট dm dt দিয়ে বের করবা, dm dt দিয়ে বের করবা। তাহলে এই যে বেগটা কত? বেগ হচ্ছে 10, আর জায়েদ খান বসে গেল, এই যে বালু বসে গেল, বালু ট্রাকে বালু লোড করা হলো, তার মান কত? ধরো যে সেকেন্ডে 20 কেজি, ধরো জায়েদ খান বসে গেছে 1 সেকেন্ডে 20 কেজি ভর বসে গেছে, ঠিক আছে, সেকেন্ডে 20 কেজি, তাহলে 20, তাহলে প্রযুক্ত বল 200 নিউটন। এই যে এইভাবে করলাম, সেম আগের ম্যাথটা, তাহলে দেখো তো এইবার তোমরা একটু বলো তো, এই জিনিসটা তোমরা বলবা। এবার মনে করো তুমি জায়েদ খানকে নিয়ে যাচ্ছ গাড়িতে করে, তুমি ট্রাকে করে জায়েদ খানকে নিয়ে যাচ্ছ, এই যে জায়েদ খান, ঠিক আছে, তুমি ট্রাকে করে যাচ্ছ, জায়েদ খানকে নিয়ে ট্রাকে করে যাচ্ছ। এবার জায়েদ খান একেবারে কর্নারে বসে আছে, ট্রাকের পিছনে এখানে কর্নারে বসে আছে, তুমি ড্রাইভার, তুমি গাড়ি চালায় যাচ্ছ, ঠিক আছে, এটা স্টিয়ারিং, তুমি চালায় যাচ্ছ। তো জায়েদ খান একেবারে কর্নারে বসে আছে, তো জায়েদ খানের ভর কত? 20 কেজি। জায়েদ খানের ভর 20 কেজি, গাড়ির ভর হচ্ছে 80 কেজি, গাড়ি চলতেছে 8 মিটার পার সেকেন্ড বেগে, 8 মিটার পার সেকেন্ড বেগে চলতেছে। এবার জায়েদ খান দুম করে পড়ে গেছে, এই যে জায়েদ খান দুম করে পড়ে গেছে, ঘুমাই গেছিল, পিছনে বসে ঘুমাই গেছিল বসে দুম করে পড়ে গেছে, জায়েদ খান পড়ে গেছে। এবার বলো তো জায়েদ খান পড়ে গেলে হালকা হয়ে গেল না? জায়েদ খান পড়ে গেলে গাড়িটা হালকা হয়ে গেল না? বলো, গাড়িটা হালকা হয়ে গেল না? তাহলে হালকা হয়ে গেলে ঘটনাটা কি ঘটলো? জায়েদ খান যদি দুম করে পড়ে যায় তাহলে হালকা হয়ে গেল, হালকা হয়ে গেলে কি হলো? গাড়ির বেগ বেড়ে যাবে, তাই না? কত কত হবে বলো তো দেখি? 10 হবে, ইয়েস 10 হবে। তো গাড়ির বেগ তো 10 হইতে দেওয়া যাবে না, গাড়ির বেগ 8-এ রাখতে হবে। তখন তুমি কি করবা? জায়েদ খান পড়ে যাওয়ার সাথে সাথে তখন তুমি কি করবা? গাড়ির বেগ তো 10 হইতে দেওয়া যাবে না, 8-ই রাখতে হবে। তাহলে তখন কি করবা? ইয়েস, আস্তে আস্তে ব্রেক দিবা, ব্রেক দিয়ে তুমি গাড়ির বেগটাকে 8-এই রাখবা। তাহলে ভিটাকে কনস্ট্যান্ট রাখতেছো, দেখো তো ব্রেক দিয়ে, চিন্তা করো, দেখো এই যে ব্রেক দিয়ে ভি কনস্ট্যান্ট রাখছো, তাহলে এবার যদি তোমার কেউ বলে এই বল বের করো, তো তুমি তখন লিখলা F = ma। তাহলে চিন্তা করো, ভি কনস্ট্যান্ট রাখতেছো, তাহলে তো এ তো 0, তাহলে এই সূত্র দিয়ে তুমি কোনোদিন বলের মান পাবা? আর একটা বলের মান বের হবে না। তাহলে এই ক্ষেত্রে বলের মান বের করার উপায় কি? উপায় হচ্ছে ভি dm/dt। তাহলে জায়েদ খান কি রেটে পড়ে যাচ্ছে সেটা dm/dt, আর বেগ কত সেটা বেগ ভি। এই হচ্ছে কাহিনী। তাহলে এইভাবে আসলে হিসাব নিকাশ করতে হবে, ব্যাপারটা হচ্ছে এইরকম। এই হচ্ছে উদাহরণ। তো জায়েদ খানের উদাহরণ দিলাম, এগুলো বোঝার জন্য, বুঝছো? ঠিক আছে, মূলত এই জিনিসটা আমাদের যে টপিকটা পড়তে হবে সেটা হচ্ছে রকেটের ক্ষেত্রে ইন ডিটেলস আমরা এই সূত্র নিয়ে হিসাব করব, ঠিক আছে? রকেটের ক্ষেত্রে ইন ডিটেলস আমরা এই সূত্রটা নিয়ে হিসাব করব, কোনো সমস্যা নেই। কি ক্লিয়ার? তাহলে ছোট্ট আর একটা ম্যাথ করি তো, আসো তো, জাস্ট ছোট্ট একটা ম্যাথ করে শেষ করে দিব আজকে। 6 নম্বর 7 বলা হচ্ছে কোনো একটি বস্তুর ভর m হচ্ছে 100-2t কেজি, ভর t হচ্ছে সময়, মানে ভর পরিবর্তনশীল ভর আর কি, ভর চেঞ্জ হচ্ছে, এবং বেগ v = 50t + 50 + 3t, 50 + 3t এত মিটার পার সেকেন্ড। এটা এখন বলা হচ্ছে বস্তুর উপর t = 4 সেকেন্ডে প্রযুক্ত বল কত? t = 4 সেকেন্ডে প্রযুক্ত বল কত? বলো ভর কি? ভরটা কেমন ভর? পরিবর্তনশীল ভর। বেগটা কেমন বেগ? পরিবর্তনশীল বেগ। ভরটা পরিবর্তনশীল ভর, বেগটা পরিবর্তনশীল বেগ, তাই না? তাহলে বস্তুর উপর বল প্রযুক্ত হচ্ছে, প্রযুক্ত বল F। বলো কোন সূত্রটা লিখবো? ddt mv। ভরও কনস্ট্যান্ট না, টি আছে, সময়ের উপর নির্ভর করে। বেগও কনস্ট্যান্ট না, টি আছে, সময়ের উপর নির্ভর করে। তাহলে বলো কোন সূত্রটা লিখবো?
কোন সূত্রটা? কেস 3। গুড, ভেরি গুড। তাহলে এম কে রেখে ডিভিডিটি আর ভি কে রেখে ডিএমডিটি। তোমরা কেউ লিখবা না আগে? দেখো একটু মানগুলো এনে বসাই দিলেই তো কাজ শেষ নাকি? ডিভিডিটি মানগুলো এনে বসাই দিব, ভি ডিএমডিটি মানগুলো এনে বসাই দিব, বসাই দিলেই কাজ শেষ। তা আমাদের কয় সেকেন্ডে বলছে? টি ইকুয়াল টু 4 সেকেন্ডে প্রযুক্ত বল বের করতে বলছে। তাহলে আসো টি ইকুয়াল টু 4 সেকেন্ডে প্রযুক্ত বল বের করব। তাহলে আমাদের দরকার ডিভিডিটি। তো ভি যদি হয় 50 প্লাস 3টি, আচ্ছা একবারে এখানেই লিখি না, একবারে এখানেই যদি লিখি তাহলে এম ডিডিটি অফ বেগ ভি, ভি হচ্ছে 50 যোগ 3টি, এবার ভি ডিডিটি অফ এম 100 মাইনাস 2টি। বুঝলা? তাহলে দেখো তো ভাইয়া, বোর্ডে দেখো এই যে ভি এর ফাংশন বসালাম, এম এর ফাংশনটা বসালাম। অনেকে বলতে ভাই এখানে কেন এম লিখলেন না? লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? এখানেও তুমি এম লিখতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো আমরা বড় করতেছি না, আপাতত ছোট করে রাখি। এম দেখো, এম ডিডিটি অফ 50 প্লাস 3টি, 50কে করলে 0, ডিফারেন্সিয়েট করলে সময়ের সাপেক্ষে, প্লাস হচ্ছে 3, এই যে 3টি মানে 3। তারপরে ভি ডিডিটি অফ 100 মাইনাস 2টি, তাই 100কে করলে 0, মাইনাস হচ্ছে 2টি, তাহলে 2 ইন্টু টি মাইনাস 2 বাইরে গেল, টিকে টি এর সাপেক্ষে করলে 1। এইবার আসো এম আর ভি এর মান বসাবো। তো এম ইকুয়াল টু কত? 100। এবার লিখে আসো 100 মাইনাস 2টি ইন্টু 3 প্লাস ভি হচ্ছে 50 প্লাস 3টি এর সাথে গুণ হচ্ছে -2। এবার মান বসাও। কয় সেকেন্ডে চাইছে? 4 সেকেন্ডে, তাহলে 4 বসাও। তাহলে 100 বিয়োগ 2 গুণ 4, এর সাথে গুণ হবে 3, আর 50 যোগ 3 গুণ 4, এর সাথে গুণ হবে -2। তাহলে এবার এখান থেকে মান বের করব। তাহলে 100 বিয়োগ 4 দুগুণে 8 যা হবে, তার সাথে গুণ 3, এবার যোগ 50 যোগ 3 4 12 গুণ -2, 152 নিউটন। শেষ। এই যে 152 নিউটন। কি সহজ না? এই তো অনেকে উত্তর বের করে ফেলছো। গুড, ভেরি গুড, তোমাদের থ্যাংক ইউ। এখন তোলো, আমাদের আজকের পড়া এখানে শেষ। তোমরা এখন তুলতে পারো। তোমাদের অনেক কষ্ট দিয়ে ফেললাম। দাদা আগের ম্যাথের স্লাইডটা একটু দেখান প্লিজ, লিখতে পারি নাই। আচ্ছা দেখাচ্ছি, স্লাইডটা এখনই দিয়ে দিব, ক্লাস শেষেই তো স্লাইড দিয়ে দিব। দাদা 6 নম্বর ম্যাথটা একটু বের করেন। 6 নম্বর ম্যাথটা নো, এই যে 6 নম্বর ম্যাথটা নো। 6 নম্বর ম্যাথ তো সহজ, এটা আবার দেখে দেখে তুলতে হবে। কে দেখে দেখে তুলতে হবে? ধরো তো। ফেসবুকে লাইভ করলে ভালো হয়। এই ফেসবুকে লাইভ হচ্ছে তো, একসাথে ফেসবুকেও লাইভ হচ্ছে, ওয়েব অ্যাপেও লাইভ হচ্ছে। ফেসবুকে লাইভ করলে ভালো হয়। কেন ফেসবুকে লাইভ হচ্ছে না? ফেসবুকে লাইভ হচ্ছে তো। লাইভ ক্লাসে রুটিনটা দিলে ভালো হয়। রুটিন দেখবা গ্রুপের পোস্টে দেওয়া আছে রুটিন। দাদা আপনার বইয়ের জন্য রিপ্লাই দেন না, বই তো নাই রে ভাই। দীপ্ত বসে আপনার ক্লাস আমি পেন্সিল দিয়ে রেকর্ড করি। পেন্সিল দিয়ে না, কলম দিয়ে করবো। আমি যেগুলো কেটে দিই ওগুলো রেখে দিবা খাতায়, তাহলে পরবর্তীতে রিভিশন দেওয়ার সময় বা পরীক্ষার হলে গিয়ে ওই আকামটা করবা না, বুঝছো? এই কারণে আমি যেভাবে করি ওভাবেই তুলবা। এত এত মনে করো শর্টকাট খোঁজ করতে যাইও না, দেখবা পরীক্ষায় হলে গিয়ে ওই ভুলটাই করে আসছো। ওকে, তাহলে সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট।